ওকে ফাইল ওপেন করলাম, দেখি আসলো কিনা। ওকে চলে আসছে, রিলোড, কিছুই নাই, এখানেও কিছু নাই। তার মানে আমি এখন কাট করবো এখানে। ওকে, তো এখানে ডিজাইনটা আগে দেখে নিই একবার কি ডিজাইন আছে। সর্বপ্রথম ফাদার নেম আছে, একটা ইনপুট আছে, মাদার নেম ইনপুট, জেন্ডার ইনপুট। তার মানে তিনটা জিনিস, মানে ফাদার নেম, মাদার নেম, জেন্ডার পাশাপাশি, ইনপুটগুলো পাশাপাশি। ডিজাইনটা আমরা অনেকে কিভাবে দেখি, ডিজাইনটাকে আমরা হয়তোবা এক লাইনের ডিজাইনটা আমরা হয়তো অনেকে এভাবে চিন্তা করতে চাচ্ছি যে এইভাবে কিভাবে সেট আপ করবো। কিন্তু যদি আমরা এটাকে অন্যভাবে সেট আপ করতে দেখি, বা এটা ওই ডিজাইনটা যদি আমরা একটু অন্যভাবে খেয়াল করি, আপনি চাইলে কিন্তু কি করতে পারেন, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার এক লাইনে রাখলেন, ইনপুট ফিল্ড এক লাইনে রাখলেন। এরকম কি ডিজাইনটা করা যায় না? এরকমের ডিজাইনটা করা যায়। তো যেহেতু আমরা আজকে বা 3টা ক্লাসে যতটুকু নলেজ নিয়েছি, ততটুকু ক্লাসে আমরা এতটুকু স্ট্রাকচারাইজ করতে পারবো না, বাট আমরা চাইলে কিন্তু নিনজা টেকনিক করতে পারি। যেমন আমি এখন চিন্তা করলাম যে ফাদার নেম, মাদার নেম, জেন্ডার এক লাইন, এরপরে ব্রেক দিলাম, ইনপুট 3টা এক লাইনে। সেটা কিভাবে করবেন, যেমন আমি বললাম অ্যাপ্লিকেশন ফর্ম ইয়াতে আমি গেলাম, আমি এখানে দেখলাম FATHER ফাদার নেম, ঠিক আছে। এরপর নিলাম MOTHER মাদার নেম, এরপর নিলাম জেন্ডার। এখন এখানে একটা ব্রেক দিলাম আমি, বিআর, বড় সরে ব্রেক দিলাম, বিআর। এখন যদি আমি এখানে 3টে ইনপুট নেই, কি মনে হয় কাজ হয়ে যাওয়ার কথা না? জাস্ট এখানে ডুপ্লিকেট করলাম 3টে ইনপুট, সেভ করলাম। ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, 3টে ইনপুট পাশাপাশি, নামগুলো পাশাপাশি, তাই না? আমি চাইছিলাম মূলত এটা, কিন্তু এখানে আরেকটা সমস্যা হলো যে মাদার নেমটা মাদার নেমের ইয়া বরাবর আছে, তাই না? ইনপুট বরাবর আছে, জেন্ডার ইনপুট বরাবর আছে। এটা কিভাবে? এটা কিন্তু আমরা চাইলে কিন্তু মাঝখানে গ্যাপিং দিতে পারি না, স্পেস গ্যাপ। এটা তো আর মানবে না, তার আমাকে স্পেস গ্যাপ কি দিতে হবে, অ্যানসাইন এনবিএসপি, সেমিক্লোন। এখন এখানে যতগুলো গ্যাপ দিলে মিলে ততটুকু গ্যাপ আপনি দিয়ে দেন। 3টা দিলাম, 3টা দিলে কি হবে, এই যে মাদার নেম গ্যাপ পাচ্ছে। এখন গ্যাপ পাইতে পাইতে এই যে এতটুকু সিরিয়ালে যতটুকু আছে ততক্ষণ গ্যাপ দিতে হবে আমার। এটা হলো নিনজা টেকনিক আর কি। স্যার নিনজা টেকনিকটা যদি আগে বুঝতাম তাহলে তো হয়ে যেত। না, আমি আপনাদের সেজন্যই আর কি যে বললাম যে একটু মাথা ঘাটায় দেখেন, এটাই কিন্তু করা যায় সহজে। ভাই এই টেকনিক আমি বুঝলাম অনেকগুলো দেয়া লাগে। হ্যাঁ, অনেকগুলো দেওয়া লাগবে, অবশ্যই অনেকগুলো দেওয়া লাগবে। এই যে আমাকে নিজেকে এখন কতগুলো ইউজ করতে হচ্ছে, কিন্তু এটা প্রপার ওয়ে না। বাট আমরা যতটুকু শিখেছি কাজে 3টা ক্লাসে, ততটুকু ডিজাইন কিন্তু এতটুকু করতে পারাটা কিন্তু ইজি। এখন মনে বেশি পড়ে যাওয়া, এই যে, ঠিক আছে। তাহলে এখান থেকে কিছু কমিয়ে দিই, 3টা কমাই দিই। একটা বিষয় আছে, একজন লোক নকশি কাঁথার একটা ডিজাইন দেখাচ্ছে যে দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে, ফুলের মতো ডিজাইন। কিন্তু যখন খাতাটা উল্টাচ্ছে, এই ডিজাইনটা করতে গিয়ে যে কত হ্যাজেল করতে হয়েছে তাকে, এখান দিয়ে একবার সুই ঢুকায়, আরেকবার ওইখান থেকে সুই ঢুকায়, মানে সামনেটা যত ফুটন্ত, পিছন দিয়ে কি হয়েছে ওইটা কিন্তু কেউ দেখতেও চায় না, তাই না? আমাদের ডিজাইনটা হলো এরকম যে সামনে ঠিক আছে, কিন্তু পিছন দিয়ে কি হয়েছে ওটা দেখানো তো দরকার নেই। আপনি কি দেখবেন, আপনি পিছনের দিকে কি করবেন, আপনার কাজটা কি? আপনার কাছে ওই ইন্টারফেস, আপনি ইন্টারফেস দেখেন, তাই না? মানে ইন্টারফেস ডিজাইন করতে গিয়ে আপনি কি করা লাগছে এটা তার ওকে দেখানোটা ইম্পর্টেন্ট। বিষয়টা হলো অনেকটা এখানেই, যে আপনি পিছন দেখে কি করুন মিয়া, সামনে দেখেন। জেন্ডারের 2টা 3টা স্পেস বেশি পড়ে গেছে, জেন্ডার তাহলে স্পেস 3টা কমাই দেন। এই যে এই হলো নিনজা টেকনিক, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, মাঝখানে ব্রেকটা মানে বেশি পড়ে গেছে, একটাই ব্রেক। এই যে, ঠিক আছে, এইভাবে করতে পারতেন। আর আরেকজনকে দেখেছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, উনি একবারে কমপ্লিট একটা মানে সেম টু সেম যেভাবে বলছে একবারে সেম টু সেম করে ফেলছেন। প্র্যাকটিস খুব সুন্দর। কিন্তু যখন কোনো প্র্যাকটিস দিই আমরা একটু চেষ্টা করবো যে মানে ক্লাসের মধ্যে ইনক্লুডেড থেকে যতটুকু করা যায়, তাই না? এটাই করলে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। যেমন আজকে ক্লাসে আমি এটা শিখলাম, এখন যদি আমি একটু জানি ভালো, সেক্ষেত্রে যদি আমি এখন ইমপ্লিমেন্ট করতে যাই, অন্যদের আবার কি করতে হবে, বলবে যে স্যার তো এটা দেখাইনি, আপনার কেন, মানে বুঝেন নেই, একটা মাঝখানে একটা মিসকমিউনিকেশন হয়ে যাবে। তো ক্লাসের মধ্যে আমরা যতটুকু পারি বা ক্লাসে আমরা যতটুকু দেখেছি, যতগুলো ট্যাগ দেখেছি, সেই ট্যাগগুলোর ব্যবহার করে আমরা কি করার চেষ্টা করবো, ওই হোমওয়ার্কগুলো সাবমিশন করার চেষ্টা করবো। যেমন এই যে খুব সুন্দর ডিজাইনটা, এই যে একবারে সেম টু সেম ডিজাইনটা আমি খুব পছন্দ হয়েছে, বাট ওইভাবে আমরা চেষ্টা করবো স্যার।
সুদীপ স্যার কি আছেন? জি স্যার, হ্যাঁ স্যার, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে স্যার, একবারে আমি simple। আসলে সেম টু সেম ট্রাই করছিলাম, হ্যাঁ, তো লাস্টের না সুন্দর মানে হয়েছে, ডিজাইনটা ফুটারের খুবই পার্টটা সুন্দর করি হয়েছে। নাই, সময় পাই নাই, আমার পরীক্ষা ছিল এই জন্য আর কি। হ্যাঁ, ডিজাইনটা সুন্দর হয়েছে। তারপরে সিএসএস করেছেন, তো সিএসএসটাকে ইগনোর করে যতটুকু করা যায় ততটুকু, না তাও সুন্দর হয়েছে, প্র্যাকটিস ভালো হয়েছে। হ্যাঁ, এখানে ইজ এমপ্লয়েড ইয়েস নো করলে কিন্তু বড় ছোট হয়, এগুলো কি করেছেন কিনা নাকি না? না না, আমি জাভাস্ক্রিপ্ট করি নাই, আচ্ছা, আমি যতটুকু সময় মানে পাই নাই। সিএসএস সিস্টেমের আছে, ঠিক আছে, তাও অনেক সুন্দর হয়েছে। এটা জাভাস্ক্রিপ্টের জাস্ট একটা কোড লিখলে হয়ে যায়, কিছু লাগে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, শিখলে আমরা যখন শিখবো তখন এটা দেখবো। ইমেজ চেঞ্জটা র্যান্ডমলি হয়, এটা নরমালি জাভাস্ক্রিপ্টের কোনো প্যাকেজ ইউজ করতে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য। জাভাস্ক্রিপ্টেরই কোনো একটা প্যাকেজ আছে যে র্যান্ডম ইমেজ চেঞ্জ হবে এরকম কিছু। ভাই ওরা কি ইউজ করছে চলেন দেখে আসি তো, যদি এটা আমাদের এখন কনসার্ন না, আমাদের এখন ফ্রন্ট কনসার্ন। ক্যাপ ইমেজ দিয়েছে তারা, ক্যাপচা, নিউ ক্যাপচা। এটা হয়তো বা কোনো, ওনারা তো জাভাস্ক্রিপ্ট ইউজ করছে, নিউ ক্যাপচা যে এইটা। হ্যাঁ নিউ ক্যাপচা, চলে দেখে আসি নিউ ক্যাপচা আইডি কি করছে তারা, এখানে তো দেখাবে না। আচ্ছা, এটা রিসার্চ করলে বোঝা যাবে এটা কিভাবে করছে, এটাও করা যাবে, এটা আহামরি কিছু না। ঠিক আছে, আমরা মডিউল ওপেন করি, ক্লাস কতটুকু করেছি ওটা সব বের করি। হ্যাঁ, this folder downloads video documents UI lab class module। ওকে, গত ক্লাসে ফর্ম ডিজাইন, ইনপুট টাইপ, ফর্ম এলিমেন্ট দেখেছি, আর আইফ্রেম ডিজাইনটা দেখেছি, তাই না? মাঝখানে মার্কিউ ট্যাগ বাদ ছিল, অডিও ভিডিও ট্যাগ বাদ ছিল, সিএসএস W3C কম্প্যাটেবল কোডিং এটাও বাদ ছিল। আচ্ছা, আগে তাহলে আমরা এই মার্কিউ ট্যাগটা দিয়ে শুরু করি। মার্কিউ ট্যাগ খুবই মজার ট্যাগ, কিন্তু বর্তমান সময়ে এটার ইউজ নাই বললেই চলে, তারপরে যদি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আসে করা যায়। মার্কিউ ট্যাগটা কেমন, আপনি যদি মনে করেন যে টিভি চ্যানেলে নিচে দিয়ে যেমন কি থাকে একটা ব্রেকিং নিউজ, একটা থাকে, সেকশন থাকে যেটাতে লেখা অনবরত চলতে থাকে, তাই না? ওইটাকে যদি আমরা ওয়েবে ইমপ্লিমেন্ট করতে চাই, সেই জিনিসটাকেই ইউজ করা হয় মার্কিউ। কিভাবে? ধরেন আপনার এখন একটা কোড ইমপ্লিমেন্ট করা দরকার যেটা রানিং চলবে, তো চলবে, তো সেটা করার জন্য আপনি এখন ইউজ করতে পারেন মার্কিউ। আচ্ছা, আমরা তো এত কিছু দরকার না, আমরা এটা কেটে দিই আজকে। ওকে, অ্যাপ্লিকেশন ফর্ম, থার্ড ক্লাস, রিমেইনিং। স্যার, আমার একটা প্রবলেম ছিল, আমি কি শেয়ার করব এখন? বলতে পারেন পরে। স্যার, প্রবলেমটা হচ্ছে যখন আমি তারিখের দিকে যাচ্ছিলাম, আমি অনেকক্ষণ স্ক্রিনশটটা আপনাকে দেওয়ার চেষ্টা করছি, বাট কোনোভাবে হচ্ছে না। তো আমি শেয়ার করি একটু। আমার এখানে দিয়েছি ইনপুট টাইপ, দিয়েছি ডেট, এরপর দিয়েছি মিনিমাম 1/9/1985, ম্যাক্সিমাম দিয়েছি 1/9/2022। তো আমি যখন স্ক্রল করছি তখন এটা যেতেই থাকছে, মানে 1817 সাল পর্যন্ত চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে স্যার? ওইটা স্টপ হচ্ছে না, তাহলে মনে হয় আপনার ইয়াতে ভুল আছে। মেবি আপনি যে কন্ডিশনটা দিয়েছেন ওই কন্ডিশনটা মেবি কোনো কারণে বশত ভুল হয়েছে। আপনি ইনপুট ডেট মিন। স্যার, আপনি কি আমাদের চ্যাট গ্রুপটা দেখতে পাবেন? অন তো করা আছে, দেখতে পাইলেও। স্যার, আমি পেস্ট করে দিয়েছি, একটু প্লিজ যদি দেখতেন। নেটওয়ার্ক স্লো নাকি? আরিফ স্যার কি বলছেন নাকি না? স্যার, আমি সৈয়দ রাকিবুল হক রবিন বলছি। আচ্ছা, না আপনার পোস্ট এখন আসেনি, এই যে জাস্ট আরিফ স্যারের লাস্ট 7টা ইমেজ আসছে। এরপর পরে আমারটা চলে গিয়েছে। আচ্ছা, এই যে মতি স্যার দিয়েছেন ডেট, ইনপুট টাইপ ডেট, মিন এটা, ম্যাক্স এটা। আচ্ছা চলো, ইনপুট ডেট মিন ম্যাক্স এই যে এখানেই আছে, ইনপুট ডেট মিনিমাম অ্যাট্রিবিউট। চলেন ইউজ করে আসি, আপনার কোডটা ইউজ করি, কি কেন কাজ করছে না।
আচ্ছা ডেটের ডি বড় হাতের কেন? আচ্ছা এটাও কি প্রবলেম হবে নাকি জানি না, তারপর দেখি চলে। যেমনটা দিয়েছেন এমনটাই সেভ করে দেখি। ওকে, কন্ডিশন কি ছিল, কত সাল থেকে কত সাল, 1985 থেকে 2022, এর উপর নিচে আসবে না। ঠিক আছে চলেন দেখি। 1985, 1985, কম 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 কম, এই যে কন্ডিশন ধরেনি তাহলে, তাই না? 84 83 পর্যন্ত চলে আসছে। আবার 2022 23ও আমি বিলিভ করি তাহলে চলে আসার কথা। 2022 এই যে 23 24, তার মানে কাজ করে না। ওকে চলেন এখন সেম জিনিসটা জাস্ট ডিটাকে ছোট অক্ষর করে দেখি। DATE, ডেট। এখন দেখি তো চলেন। ওকে, না এখনো কাজ করতেছে না। চলেন এবার একটু ইনপুট টাইপ ডেট, এই যে মিন এক ম্যাক্স 5, এই যে এখানে বলতেছে যে স্যার আপনি আমাদেরকে যেটা দেখিয়েছিলেন আমি হু ওটাকে কপি করে দিয়েছি, কয়েকবার চেক করেছি, তারপর দেখছি সেম প্রবলেম হচ্ছে। মেবি আমাদের, আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া। কাজ করলে পরে এটার ইয়াটা দেখি, একে একে কাজ করে কিনা এটা দেখি। ওকে, মিনিমাম হবে, মিনিমাম যদি ম্যাক্স, এটা উল্টো হয়ে গেছে। যেমন আমি এখানে বললাম যে মিনিমাম যদি কত হয়, 1999, বেশি না দিই। আর এখানে দিলাম যে 2005, 1005, 2005, সেভ করলাম। আচ্ছা এই যে স্যার আমারটা কাজ করতেছে। আপনার যে প্রবলেমটা হলো সেটা হলো প্যাটার্নটা ভুল। যেমন আপনি কি প্যাটার্ন দিয়েছিলেন এটা একটু চেক করেন। যেমন আমি এটাকে আগে একটু, আমি এটাকে সম্পূর্ণরূপে কপি করে রাখি, পরে বুঝাচ্ছি। যেমন আমি এখন এখানে দেখেন, আপনি যে প্যাটার্নটা ইউজ করছেন সেটা হলো এই যে এটা, ঠিক আছে? তো সেখানে যে বিষয়টা হলো সেটা হলো আপনি স্যার। এখানে দিয়েছেন যে প্রথমে দিন, মাস, বছর, কিন্তু এই জি স্যার। প্যাটার্নে কাজ করতে চায় না, মূলত দিতে হয় বছর, মাস, দিন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই চেক করছি স্যার এবার। হ্যাঁ এভাবে চেক করে দেখেন, কাজ হয়ে যাবে। প্যাটার্নটা ভুল আর কি। ওকে, ধরেন মার্কিউ ট্যাগের মধ্যে এখন আপনি কোনো কোড ইমপ্লিমেন্ট করবেন। যেমন আমি এখান থেকে লিপসুম নামক একটা ইয়া আছে, কন্টেন্ট ফ্রি কন্টেন্ট নেওয়ার একটা সোর্স আছে, সেখান থেকে আমরা চাইলে কালেক্ট করতে পারি। তো আমরা যেটা জানি সেটা হলো ইন্টারনেটে যা কিছু সব কিছু কিন্তু কপিরাইট, তাই না? তখন আমরা চাচ্ছি যে একটু কপিরাইট ফ্রি যদি কোনো ডাটা কোনো কিছু নেওয়ার জন্য, কপিরাইট ইমেজের জন্য আমরা তো বিভিন্ন পিক্সেলে দেখেছি। আর কন্টেন্ট যদি লাগে তাহলে আপনি এখান থেকে লরেম ইপসামটাকে নিতে পারেন lipsum.com থেকে। সেভ করলাম, সেভ করার পর এখন দেখি আমার ওয়েবসাইটে গেলাম, যাওয়ার সাথে সাথে দেখেন যে আপনি এই কর্নারে এখানে কিন্তু আপনি আপনার যে লেখাটা আপনি লিখেছেন সেটা কি হচ্ছে, স্ক্রলিং হচ্ছে। আপনারা হয়তো একটু কাপাকাপি করতেছে দেখতে পারেন, বাট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ফুল স্মুথ কাজ করছে, ঠিক আছে? আবার লেখাটাকে বড় করার জন্য আমরা হেডিংকে যদি ব্যবহার করি, যেমন H3 কে ব্যবহার করলাম, H3, এই যেখানেও দিলাম H3, সেখানে গিয়ে এই যে লরেম ইপসাম দিয়ে আসলাম। এখন যদি দেখি লেখাটা বড় হয়েছে এবং স্ক্রলিংটা ঠিক আছে। আপনি চাইলে ডিরেকশন চেঞ্জ করতে পারেন। ডিরেকশন কিভাবে চেঞ্জ করবেন, জাস্ট এখানে মার্কিউ ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ট্যাগ ইউজ করবেন, ডিরেকশন। ডিরেকশনের মধ্যে কি দেওয়া যায়, টপ, বটম, রাইট, লেফট, তাই আছে? এখন রাইট দিলে সে রাইট সাইডের দিকে যাবে, রিলোডস, এই যে উল্টো সাইডের দিকে যাচ্ছে। এখন লেফট সাইড টু ডিফল্ট, লেফটে ডিফল্ট আসে। আপনি যদি চাচ্ছে টপ থেকে নিচের দিকে যাবে, উপর থেকে নিচে, তাহলে এই যে সরি টপ বটম না, আপ ডাউন হয়, আপ, এই যে উপরের দিকে যাবে। আবার যদি বলেন যে নিচের দিকে তাহলে ডাউন, এই যে। আপনি চাইলে আপনার যে কন্টেন্টে এখানে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে বা আপনি যে কন্টেন্টে স্ক্রল করছেন, আপনি চাইলে সেটাতে কিন্তু স্পিড মেনটেন করতে পারেন। স্পিড মেনটেন কি, স্পিড মানে হলো এই যে এখন যে একটা স্পিডে যাচ্ছে তার থেকে আরেকটু ফাস্ট বা আরেকটু স্লো, সেটার জন্য আপনি এখানে ইউজ করতে পারেন স্ক্রল স্পিড। আপনি এখানে দিয়ে দিলেন 10, ফর এক্সাম্পল দেখি আমি 10 দিলে কত স্পিড হয়। মোটামুটি অ্যাভারেজ আগে থেকেও স্লো হয়ে গেছে। আপনি এখানে যদি 100 দেন,
তারপরে সেম। তার মানে শুধুমাত্র একটাতে যথেষ্ট না, এখানে আবার স্ক্রল ডিলেও দিতে হয়। স্ক্রল ডিলে এখানে দিয়ে দিলাম আমি আবার 10। কাজ মনে করতেছে না। আচ্ছা এখানে আরেকটা জিনিস দিতে হয়, ট্রু স্পিড। এই যে এই ইয়াটা দিতে হয়। আচ্ছা তাহলে স্ক্রল ডিলে মনে হয় দেওয়া লাগে না, তারপর চেক করি, একটা করে চেক করি না, কাজ না করলে তো আছে। ওকে কাজ করছে না, এখন আবার স্ক্রল ডিলে অ্যাড করে দিলাম। এই যে এখন আবার কি সুপার ফাস্ট, তার মানে তিনোটাই দিতে হবে, একটা দিয়ে বসে থাকলে হবে না। এই যে এখন এত তাড়াতাড়ি যাচ্ছে আপনি কিন্তু পড়তে পারছেন না, তাই না? এই যে দেখতেও কষ্ট হচ্ছে, হুটহাট করে চলে যাচ্ছে। তার মানে আমরা তাহলে কি স্ক্রল ডিলেটাকে যদি আরেকটু কমিয়ে দিই, যেমন আমি যদি এখানে 15 10 ছিল তো 10 তো অ্যাজ ইউজুয়াল মানে ডিফল্টই থাকে, আপনি এটাকে 50 করে দিলেন, তাহলে আরেকটু স্লোতে যাবে। তার মানে আপনি স্পিড মেইনটেইন করতে পারছেন। এই যে আবার আরেকটা স্যার জি স্যার নরমালি কত পর্যন্ত ইউজ করা হয় এখানে? নরমালি স্বাভাবিক যে কোনো ওয়েবসাইটে কত পর্যন্ত স্বাভাবিক যেটা নরমাল যেটা আছে সেটা হলো 10 মেবি। জি, আমি তারপর একটু যাচাই করে দেখি 10 কিনা না, আর 10 অনেক বেশি। এই যে 10 হইলো, এখানে মনে হয় বাড়াইয়া দেয়, 60 দেয়। এই যে ঠিক আছে 10/60, কিন্তু এটা আপনি না দিলেও চলবে, ডিফল্ট এটাই 10/60টা কি ডিফল্ট। স্যার আমি এই বিষয়ে প্রশ্ন করব না, আমার অন্য জায়গায় একটা জানার ছিল। আপনি আমাদেরকে যে ফর্ম ট্যাগটা দেখিয়েছেন, আমি যখন কোনো কাজ করছিলাম তখন ফর্ম ট্যাগের বাহিরেও যখন আমি দিচ্ছিলাম তখন সেগুলো কাজ করছিল, তাহলে কি ফর্ম ট্যাগের মধ্যে বা বাইরে বলে কোনো কথা ছিল না? ডিজাইন কাজ করবে, বাট আপনি যদি সেটাকে ডাইনামিকলি চিন্তা করেন তখন আর কাজ করবে না। দেখেন যেমন আমি আমি যেটা চাচ্ছিলাম যে ইনপুট টাইপ রেডিও, নেম জেন্ডার মেল, এরপর লেবেল যে ট্যাগটা ব্যবহার করেছে, তো আমি ভুল করে একবার কি করেছিলাম ফর্ম ট্যাগের বাইরে গিয়ে লেবেলটা দিয়েছিলাম, দেখি তখনও কাজ করছে। আচ্ছা এখানে বিষয়টা হলো, হ্যাঁ আমি বলে দিই, সেটা হলো যে কাজ করবে না তেমন না, আপনি কিন্তু ডিজাইন দেখতে পাবেন। কিন্তু আমাদের ফর্ম ট্যাগটা ব্যবহার কেন হয় এটা কিন্তু গত ক্লাসে এক্সপ্লেইন করেছিলাম। সেটা হলো যে ফর্ম ট্যাগটাকে ব্যবহার করার রিজনটা হলো যে আপনি ফর্ম ট্যাগকে ব্যবহার করছেন যেন এই ডাটাগুলো আপনি কোথাও না কোথাও গিয়ে নিয়ে যেতে পারেন। এবং ফর্ম ট্যাগটাকে ব্যবহার করা হয় শুধুমাত্র কিসের জন্য? ওই যে ট্রান্সপোর্ট ওয়ে, কিভাবে সে ডাটাটা পৌঁছাবে ওইটার জন্য। তার মানে আপনি যদি ফর্ম ট্যাগের বাইরে ইনপুট দেন কাজ করবে, ডিজাইন আপনি দেখতে পাবেন, বাট ওই ডিজাইনে কেউ যদি ইনপুট করে কোনো ডাটা দেয়, ওই ডাটা কিন্তু ফর্ম ট্যাগের আপনি দেন নাই, যার ধরুন ওইটা কারো কাছে গিয়ে পৌঁছাবেও না। এটা হলো বিষয়। ওকে, তো আমরা মার্কিউ ট্যাগের মধ্যে তো লেখা তো কি করতে পারি, নিজের মতো করে চেঞ্জ করতে পারি। মার্কিউর আরেকটা ডিরেকশন আছে যেটা খুবই মজার। আপনি যদি ডিরেকশন এখানে ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে যদি অল্টারনেট লেখেন, ALTER অল্টারনেট, অল্টারনেট না কি যেন আমার মনে নেই, তারপর আমি একটু দেখি। না অল্টারনেট না, অন্য কিছু আছে। আচ্ছা মার্কিউ ট্যাগের উপর অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন করা যায়। আপনি এখানে মার্কিউ ট্যাগ এক্সাম্পল যদি লেখেন, মার্কিউই ট্যাগ এক্সাম্পল এভাবে যদি লেখেন, আরেকটা ওয়েবসাইট আছে যেটা হলো ট্যাগ ইন্ডেক্স। এই ওয়েবসাইটটা অনেক খুবই ভালোভাবে এক্সপ্লেইন করছে। এই যে tagindex.net থেকে যেটা মার্কিউ ট্যাগ এক্সাম্পল যেটা রয়েছে, আপনারা সেটাতে গিয়ে আপনারা এখান থেকে মার্কিউ ট্যাগের বিভিন্ন এক্সাম্পল দেখতে পাবেন। যেমন এই যে ডিফল্ট স্ক্রল, যেটা আপনারা ডিফল্ট দেখতে পাচ্ছেন। এরপর হলো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার সে দিয়েছে। এরপরে ব্যাকগ্রাউন্ডের মধ্যে উইথ নির্ধারণ করেছে সে, সে পুরোটা এখান থেকে একটু পর্যন্ত সে পুরোটাকে দিতে চায় না, সে শুধুমাত্র উইথটাকে দিতে চেয়েছে। ব্যাকগ্রাউন্ড স্পেস, বাউন্স ব্যাক অ্যান্ড ফোর্থ, এই যে দেখেন। আচ্ছা বিহেভিয়ার, এটা বিহেভিয়ার আমি ইয়াতে দিছি, ডিরেকশন দিছি, এটা কি হবে বিহেভিয়ার। তারপর আমার স্পেলিং ভুল হয়েছে, BAHAVIOR। ওকে, অল্টারনেট মানে হলো সে আর কি হবে না, এই যেখানে যে আগে যে কি হয়ে যেত, ইয়া হয়ে যেত, এই যে একবারে বিলীন হয়ে যেত, এটা আর বিলীন হবে না, এটা কি করবে বাউন্সিং করবে। যেমন আপনি যদি আমার এখনটা দেখেন, এই যে এখন আর বিলীন হচ্ছে না, এখন বাউন্সিং হচ্ছে। আবার এই বাউন্সিং এর ডিপেন্ড করে আপনি আরো সুন্দর সুন্দর অ্যানিমেশন আপনি চাইলে করতে পারেন। যেমন এই যে এখানে রাইট ডাউন
এই যে এটা আপনার কাছে মনে হচ্ছে কিছুই না, বাট এটা কি করতেছে, একবার উপরে নিচের দিকে যাচ্ছে। যেমন আপনি এই কোডটাকে কপি করেন ফর এক্সাম্পল, কপি করার পর দিয়ে দিলাম আমি, ওকে। এখানে কি আছে, মার্ক ইউর ডিরেকশন ডাউন, বিহেভিয়ার অল্টারনেট উইথ 100% হাইট 150, আর এখানে ফন্ট দিয়েছে, সাইজ দিয়েছে, এত কিছু দরকার ছিল না, তারপর দিয়েছে, কোনো সমস্যা নেই। এখন যদি আমি সেম জিনিসটা এখানে দেখি, এই যে দেখেন কোয়েশ্চেন মার্কটা কি, বাড়ি মনে করেন যে একটা সার্টেন জায়গা পর্যন্ত সে নিজের মতো করে কি করতেছে, একবার উপরে ধাক্কা খাচ্ছে, একবার নিচে ধাক্কা খাচ্ছে, কিন্তু সে একটা ঘুরতেছে। তো এই জিনিসটাকে যদি আমি একটু সুন্দরভাবে গুছাইতে চাই, ফর এক্সাম্পল ধরেন এটার পিছনে একটা কি থাকবে, এটার পিছনে একটা ফুটবল মাঠের একটা সিনারিও থাকবে। তো যদি আমরা এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করতে পারি না, তখন আমরা ধরেন এটার ব্যাকগ্রাউন্ডটাকে বিজি কালারটাকে আমি কি করলাম, বিজি কালার গ্রিন করে দিলাম। বিজি কালার মানে হলো ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তো বিজি কালার দেওয়া খুব সহজ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু টাফ, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দেখবো, কোনো সমস্যা নেই। ওকে, এখন আবার ঝামেলা, মার্কিউ ট্যাগটাই সম্পূর্ণরূপে নাড়াচাড়া করতেছে। তাহলে এটাকে কি করা যায়, এটাকে আমরা মার্কিউ ট্যাগে দিয়ে আমরা এটাকে অন্য কোনো ইয়াতে দিয়ে দিতে পারি, যেমন এই যে এটাকে দিই, কারণ এটাই তো মেইন। এই যে ধরেন এটা একটা খেলার মাঠ, এখন এটা কি ধরতেছেন, এই যে এটা হলো কি একটা আইকন, তাই না। এখন আইকনের জায়গায় যদি আমি একটা ফুটবলের ইমেজ নিয়ে আসি কেমন হয়, ধরেন আপনি এখন একটা ফুটবল বের করতেছেন, ফুটবল ইমেজ পিএনজি, ঠিক আছে। আমার ডাউনলোড করার দরকার না, আমি অনলাইনে এটা ইউজ করব। যেমন এই যেখানে একটা ফুটবল দেখতে পাচ্ছি, কপি ইমেজ অ্যাড্রেস, এই যে এখানে কি করলাম, ফন্টটা নিলাম না, এখানে একটা ইমেজ ট্যাগ নিয়ে এলাম। ওকে, এখন দেখি তো কি অবস্থা। আচ্ছা, ওই যে নাড়াচড়া করতেছে, বাট ফুটবলের সাইজ একে তো অনেক বড়, দ্বিতীয়ত এটা পিএনজি ইমেজ না। ধোকা, কত বড় ধোকা। স্যার এরকম অনেকবার ধোঁকা খাইছি স্যার। এই ধোকাটা গ্রাফিক ডিজাইনাররা বেশি খায়। এখন তো কালারই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা চলেন, কাজ করলে হলো, কালারটা ফ্যাক্ট না। এই যে কপি ইমেজ অ্যাড্রেস, কোথায় ভুল করলাম আমরা, সোর্স থেকে আবার কেটে দিলাম। এখন দেখি চলেন, আচ্ছা বল অনেক বড় হয়ে গেছে তাই না, চলেন বলটাকে ছোট করে আসি। বল ছোট করে কিভাবে, উইথ দিয়ে, তাই না। উইথ কমাই দিলাম, উইথ দিয়ে দিলাম 80 পিক্সেল। এখন মনে হচ্ছে না বলটা নাড়াচাড়া করতেছে, এরকম যদি তো বলটাও নিজেকে একটু ঘোরাঘুরি ঘুরতো, বলটা মনে হচ্ছে স্ট্যাটিক। তারপর আপনি চাইলে একটা জিফ ইমেজ নিয়েও কাজ করতে পারেন, পিএনজি জিআইএফ, জিফ। জিফটাই হলো কি একটা ইমেজ, মানে অ্যানিমেটেড ইমেজ। যেমন এই যে এটা দেখি তো, মেবি এটা না, এরকম জিফ না, মানে বলটা ঘুরতেছে, রানিং বল, এরকম কিছু জিফ ইমেজ হলে ভালো হতো আর কি। নাই মনে হয় জিফ। এটাও খারাপ না, তাই না। ধরেন এটা দিয়ে দেখি তো, কপি ইমেজ অ্যাড্রেসে গেলাম,
চলেন তো দেখি কি হয়। দেখ ব্যাকগ্রাউন্ডটা না থাকলে অনেক সুন্দর লাগতো। ওকে, তার মানে আপনি এখন চাইলে খুব সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু করতে পারছেন। শুধুমাত্র ইমেজ এইভাবে নাড়াচাড়া করতে পারবেন তাও না, আপনি চাইলে ইমেজ কি করতে পারেন, আপনি একটা স্লাইডারও ব্যবহার করতে পারবেন, মানে গরিবের স্লাইডার যেটা বলে। ধরেন আপনি 3-4টা ইমেজ নিছেন, ওই ইমেজটাকে কি করতেছেন, একটার পর একটা স্লাইড করতে চাচ্ছেন, তাই না? আমরা স্লাইডার দেখেছিলাম না? আপনি এখন কি করলেন, মার্কিউ আরেকটা নিলেন, MARQUE মার্কিউই, কপি করার পর এখানে দিয়ে দিলেন। আর এখানে কি দিবেন, এখন আমি আগে যতক্ষণ ইয়া দিয়েছিলাম এখন সব জায়গায় ইমেজ পড়বে এখন, ঠিক আছে? ধরেন যে কোনো একটা ইমেজ, ধরেন এই বান্দাকে আপনি কয়েকবার ইয়া করবেন, স্ক্রল করবেন, কপি ইমেজ অ্যাড্রেস। আচ্ছা এখানে যে আমি কি করতেছি, লিংক ব্যবহার করতেছি, লিংক ব্যবহার করে সবাই বুঝতে পারতেছেন বোধহয়, এটাকে বলা হয় পাথ, তাই না? অ্যাবসলিউট পাথ, কারণ আমরা ডাউনলোড ছাড়াই কাজ করতেছি। এই ভুল জায়গায় দিয়ে দিছি, এখানে দেওয়া উচিত হয়নি, এখানে দিব। ing src equal ডাবল কোটেশন, এই যে ইমেজ স্ক্রল করতেছে। এখন ইমেজের ইয়াটাকে বাড়াইতে পারবো না? অবশ্যই বাড়াইতে পারবো। এখন বাড়াবেন কি করে, জাস্ট খালি ওই যে স্ক্রল বিহেভিয়ার, বা সরি স্ক্রল বিহেভিয়ার না, স্ক্রল স্পিড, স্ক্রল ডিলে, SPEED, স্ক্রল স্পিড দিয়ে দেন একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে দেন, দিয়ে দিলাম আমি 10, স্ক্রল ডিলে দিয়ে দিলাম 10, আর একটা হলো ট্রু স্পিড। তাহলে দেখবেন যে এটা কি নর্মাল থেকে একটু ফাস্ট। এখন তো শুধু একটা ইমেজ যাচ্ছে, বাট আপনার কি একটা ইমেজ যাবে না, আপনার এরকম করে মাল্টিপল ইমেজ চাইলে আপনি মাল্টিপল ইমেজ নাড়াইতে পারবেন। তো যেটাকে আমি এখন কপি করে, আমি ইমেজটাকে কপি করলাম, কপি করে কপি পেস্ট 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 5টা ইমেজ দিলাম। এগুলোর উইথ তো অনেক বড়, আচ্ছা সমস্যা নেই, রানিং গেলে বুঝতে পারবেন। এই যে একটা গেল, দুইটা গেল, 3টা, 4টা, 5টা, আবার এক থেকে শুরু হইব। তাহলে আমরা কিন্তু এখন ইমেজ স্লাইডিংও করতে পারতেছি খুব সহজে। তো এগুলো হলো আমাদের বেসিক অ্যানিমেশন। আমরা এখান থেকেও কি করতে পারি, অনেক সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেটেড করতে পারি। এরকম করে আমরা এমনও করতে পারি যে ধরেন একটা পাখির ছবি নিলাম, সে পাখিটা পাখা নাড়তেছে আর উড়ে উড়ে এখানে এই পাশ থেকে ওই পাশ যাচ্ছে, আমরা কিন্তু এই ডিজাইনও করতে পারি মার্কেটের মাধ্যমে, ছোটখাটো অ্যানিমেশন। ঠিক আছে, মোটামুটি কিন্তু আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি আশা করি। ভাই একটা জানার ছিল, হ্যাঁ বলে ফেলো। ওই স্ক্রল স্পিড আর স্ক্রল ডিলে, একটা স্পিড তো মানে দ্রুত বোঝায়, ডিলে মানে তো ধীরগতি, দুটো একসাথে কেন? কারণ হলো তার একটা ইয়া দরকার, মাপকাঠি দরকার। আপনি স্ক্রল স্পিড দিচ্ছেন বা ডিলে দিচ্ছেন না, তার মাপকাঠিটা কি হচ্ছে না, যথার্থ হচ্ছে না। ধরেন আপনি দুইজন পার্সনকে যোগ করবেন, তাই না, 10 প্লাস এত, এখন যোগপত্র যদি মাত্র একজন হয় তাহলে কার সাথে যোগ করবেন, বিষয়টা এরকম আর কি। তার মাপকাঠি দরকার, সে এখন বুঝতে পারতেছে না, তো তাকে একটা মাপকাঠি দিয়ে দিলেন ডিলের মাধ্যমে। ওকে, তাহলে আমরা মোটামুটি মার্কেট ট্যাগের বিষয়টা বুঝতে পেরেছি। অডিও ভিডিও ট্যাগ চলে আসি। অডিও ভিডিও ট্যাগ কি, আপনি যদি চান আপনার ওয়েবসাইটে একটা অডিও আনা দরকার, ভিডিও আনা দরকার, তাহলে আপনি চাইলে ইউজ করতে পারেন। এখন অডিও তো যদি কোয়েশ্চেন করেন যে ভাই দুনিয়াতে কোন ওয়েবসাইট আছে অডিও ইউজ করে, অনেক ওয়েবসাইটই আছে। যেমন আপনি যদি আমাদের ইয়াত ওয়েবসাইটে যান, বিটিভির ওয়েবসাইটে, টেলিকমে যোগাযোগ ইয়া থেকে কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটা, সেখানে দেখবেন যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, সেটা কিসে আছে, অডিও প্যানেলের মাধ্যমে আছে। যেমন একটু নিচে স্ক্রল করেন, এই যে জাতীয় সঙ্গীত ছাড়লাম, শুরু হয়ে যাবে। ঠিক আছে, এখন পুরোটা শুনতে গেলে আবার দাঁড়ায় যেতে হবে, শ্রদ্ধা দিতে হবে, সমস্যা। তো অফ করে দিলাম, ডাউনলোড করে নিই। এখন কত হলো, এটাই কিভাবে ইউজ করবেন, খুব সহজ। ডাউনলোড হয়ে গেছে, এখন এটাকে ওপেন ফোল্ডার থেকে আগে আমার কাছে কালেকশনে রাখবো। ওকে,
এটাকে কাট করলাম, কাট করে আপনি আপনার ফোল্ডারে নিয়ে আসেন। ক্লাস 3 নামক যে ফোল্ডারটা আছে, এখানে দিলাম অডিও নামক একটা ফাইল নেম দিলাম। ওকে, অনেক বড় নাম, কমিয়ে দিই নাকি, অ্যানথেম দিয়ে দিই, কারণ এটা তো আবার লিঙ্ক আপ করতে হবে। এখন কথা হলো আপনি চাচ্ছেন যে আপনার এখানে অডিও একটা কি হোক, অলওয়েজ চলুক। তার জন্য অবশ্যই আপনি কি করতে হবে, একটা অডিও ট্যাগের মাধ্যমে অডিও ট্যাগ নিয়ে কাজ করতে হবে। কিভাবে? তো এখন এটা করার জন্য আপনি এখানে নিলেন সর্বপ্রথম AUDIO, অডিও শুরু করেছেন, শেষ ট্যাগের একটা নিতে হবে AUDIO। প্রবলেমটা হলো যে আপনি উল্টা লিখছেন না, অডিও ট্যাগের মধ্যে যদি আপনি কি দেন, এখন কোন সোর্স দিবেন কাজ করবে না। অডিও ট্যাগের ভিতরে সোর্সের জন্য আলাদা কি আছে, ইয়াই আছে, ট্যাগই আছে, সোর্স নাম এসআরসি। এসআরসির মধ্যে এখন আপনি দিয়ে দিতে হবে ফাইলটার নাম কোথায় বা কোথায় আছে। আমি বললাম যে অডিও নামক একটা ফোল্ডারে আছে, এর মধ্যে anthem.mp3 নামক একটা কিসে আছে, নামে সে আছে। আগে দেখে নেন, চেক করে দেখেন যে অ্যাকচুয়ালি কি সেম নামে আছে কিনা। এই যে অডিওর ভিতরে কি আছে, ANTHM, অ্যানথেম। দেখেন তো অডিও ANTHM, অ্যানথেম। এখন এখানে আবার দিয়ে দিতে পারে একটা জিনিস, সেটা টাইপ, TYP টাইপ। তো এটা কি টাইপের, এটা অডিও টাইপ। আর একটা হলো তার ইয়াটা কি, এক্সটেনশনটা কি, তা এখানে বলে দিতে হবে MP3 এক্সটেনশন তার। এখন যখন দিলাম, আশানুরূপ কোনো রেজাল্ট আপনারা দেখতে পাবেন না। আমাকে দোষারোপ করিয়েন না, আগে থেকে চেতাবনী দিয়ে দিচ্ছি। কারণ কি, আমরা এখনো কমপ্লিট ইনস্ট্রাকশন দেইনি। আচ্ছা, মার্কেট ট্যাগগুলো অফ করে দিই, কি বলেন? মার্কেট ট্যাগের দরকার নেই, কমেন্ট করে দিচ্ছি। আপনি যদি অডিও শুনতে চান, এই যে দেখেন এখনো কিন্তু অডিও জোন খালি, কিছুই নেই। আপনি যদি অডিও শুনতে চান তাহলে আপনাকে আগে একটা কাজ করতে হবে, সেটা হলো অডিও প্যানেলের মধ্যে আরো কিছু ইনস্ট্রাকশন আপনাকে দিতে হবে। সেটা হলো অ্যাট্রিবিউট আকারে। সেটা কি? সেটা হলো ধরেন অডিওর মধ্যে দিতে হয়, অনেকগুলোই দিতে হয়। প্রথমে দিতে হয় হলো কন্ট্রোলস। দেখি এখন আসে কিনা, চলে আসছে। এই কন্ট্রোলস নামক অ্যাট্রিবিউটটা যখন দিবেন তখন অটোমেটিক্যালি আপনি চলে আসবে এবং আপনি অডিওটা শুনতে পাবেন। ঠিক আছে? তো এরকম কন্ট্রোল ছাড়াও আরো অনেকগুলো অ্যাট্রিবিউট অডিওদের মধ্যে অ্যাড হয়, বাট ওগুলো এত ব্যবহার হয় না। শুধুমাত্র কি হয়, ইয়াটা তৈরি হয়। হ্যাঁ, আপনি যদি চাচ্ছেন যে ভাই আমি একটা কাজ করতে চাই, যখনই কেউ আমার ওয়েবসাইটে ভিজিট করবে সাথে সাথে জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাবে, মানে অটোমেটিক। সেটার জন্য আপনাকে দিতে হবে অটো প্লে। কিন্তু এটা একটা ঝামেলা আছে। অটো প্লেটা তখনই হবে যখন আপনার যে ইয়াটা আছে, আপনার যে ব্রাউজার আছে সে, তাকে আপনি কি দিবেন, পারমিশন দিবেন। এটা আবার কি ঝামেলা? এটা ঝামেলা হলো যে অটো প্লে এটা আমাদের ব্রাউজার কি করে না, অ্যাকসেপ্ট করে না। ব্রাউজারে তখন একটা এরর চলে আসে যে এই ভদ্রলোক অটো প্লে নামক কিছু একটা ইউজ করতে যাচ্ছে, যেটা আপনি কি করবেন কিনা, আপনি আসলেই করতে যাচ্ছেন কিনা অটো প্লে। যদি করতে চান তখন আপনাকে এখানে বলতে হবে ইয়েস বা নো, পারমিশন দিয়ে দিতে হবে। বাট এখন অটো প্লের পারমিশনটা সে চায় নাই। আমরা কি কোনো কিছু মিস করছি কিনা, তাহলে লুপ দিই। এখন দেখি তো, ওকে, অটো প্লে হচ্ছে না। চল এটা একটু দেখে আসি কেন হচ্ছে না। কি জানি ছিল নামটা, অডিও অটো প্লে HTML। এই যে কন্ট্রোলস অটো প্লে হয়ে যায়, তো এটা তো অটোমেটিক চলতেছে। কন্ট্রোলস অটো প্লে, কন্ট্রোলস অটো প্লে। কেন কাজ হবে না? সেম টু সেম। আচ্ছা, এখন এখানে যেহেতু হচ্ছে না, নট ওয়ার্কিং লিখে এখন ইয়া করেন, এই যে নট ওয়ার্কিং।
হাউ টু মেক অডিও অটো প্লে অন ক্রোম, কিভাবে ক্রোমের মধ্যে আমি কি করব, অডিও অটো প্লে করব। সবার হয়, আমার হয় না, তাই না? একটা ডায়লগ আছে না আমাদের, কার জানি, সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না। আচ্ছা চলেন এখানে আনসার দেখি। আই ফ্রেমের মাধ্যমে সে দিতে বলছে ভদ্রলোক। অডিও সোর্স অ্যালাউ অটো প্লে। আচ্ছা এখানে এই ভদ্রলোক বলতেছে আই ফ্রেমের মধ্যে দেওয়ার জন্য। আবার এখানে রিস্ক, ওরি বাবা অনেক একটু কঠিন করে নিছে ভদ্রলোক। আই প্লেয়ার অটো প্লে লুপ অডিও স্ল্যাশ mp3, এটা 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 তারা জাভা স্ক্রিপ্টকে এখানে টাইনে আনছে। এটা কি দিতে হবে, না দিলে হবে না। চলেন এতটুকু একটু করেই আসি, এটা অটোমেটিক কাজ করে যায়। এটা বোঝার দরকার নেই স্যার, এটা জাস্ট তাকায় থাকে। না, আশানুরূপ রেসপন্স নাই। অডিও এলিমেন্ট প্লে। আচ্ছা ভিডিও ট্যাগটাও সেম। ভিডিও ট্যাগের জন্য আমরা যেখানে জাস্ট অডিও দিছি এখানে জাস্ট কি লিখবেন, ভিডিও লিখবেন। আচ্ছা ভিডিও ট্যাগ আমরা সেই রাতে নামাজের পরে এসে করি, হ্যাঁ একটা ব্রেক নিয়ে নিই ছোটখাটো। আচ্ছা তো সেটা একটার জন্য আগে একটা কাজ করি, দাঁড়ান। আচ্ছা এখানে 12 সেকেন্ডের একটা ভিডিও আছে, আমি জাস্ট ভিডিও ডাউনলোড করি। এই ভিডিওটা আমি আমার ফোল্ডারে নিয়ে রাখি কালেকশনে। ওকে এই যে একটা ভিডিও চলে আসছে, কাট করে এই অডিওর জায়গায় একটা ফোল্ডার তৈরি করলাম, ধরেন ভিআইডিও ভিডিও দিয়ে দিলাম। হ্যাঁ কোডিং সম্পূর্ণ সেম। আচ্ছা এটা লাগবে না, এটা আমি কেটে দিলাম। ভিডিও ট্যাগের জন্য আপনাকে লিখতে হবে ভিডিও, ভিডিও আইডিও ভিডিও শুরু করলাম, আবার এখানে লিখে কি করলাম শেষও করে দিই, ভিআইডিও ভিডিও। সেম টু সেম সোর্স লাগবে, সব কিছু সেম টু সেম লাগবে। এখানে আবার লিখলাম SOURC সোর্স, SRC সোর্স। এখানে লিখে দিলাম ভিডিও নামক একটা কি নিয়েছি আমি ফোল্ডার নিয়েছি, তার মধ্যে movie.mp4 নামক একটা ফোল্ডার আমার কাছে রয়েছে, movie.mp4। এখানে আবার টাইপ দিয়ে দিতে হবে, টাইপ, যেহেতু এটা এখন একটা ভিডিও ফাইল তাহলে এখানে লিখতে হবে ভিডিও, আর ভিডিওর এক্সটেনশনটা কি mp4। আর এতটুকুই যথেষ্ট না, এখানে আবার কি লিখতে হবে, অবশ্যই কন্ট্রোলস। কন্ট্রোলস যখন লিখলাম তখন দেখি তো কি থাকে। এখন আমার ফাইলটাকে একবার দেখে নিই, এই যে ভিডিওটা চলে আসছে অ্যাটলিস্ট, তাই না? ওকে ভিডিও ফাইল চলে আসছে। এখন ভিডিও ফাইলটাকে যদি আপনি কি করতে চান, আপনি চাচ্ছেন যে অটো প্লে হবে, তাহলে এখানেও আপনি চাইলে অটো প্লে লিখতে পারেন, অটো প্লে। কিন্তু অটো প্লে লিখলে অটো প্লে কেন কাজ করছে না, যেমন এখানে অটো প্লেও হচ্ছে না। ঠিক আছে কোনো সমস্যা নেই। ওকে ভিডিও অ্যাট্রিবিউট এইভাবে লিখে সার্চ করি তো, ভিডিও টিএজি ট্যাগ অ্যাট্রিবিউটস কিভাবে কাজ করে, কি কি আছে HTML ভিডিও ট্যাগের মধ্যে, কি কি অ্যাট্রিবিউট ইউজ করা হয় সেটা একবার দেখে আসি।
আচ্ছা, এই যে ভিডিও ট্র্যাকটা সব জায়গায় কাজ করে, কিন্তু এই যে সাফারিতে কাজ করতে চায় না। অটো প্লে আছে, কন্ট্রোলস আছে, হাইট আছে, লুপ আছে, মিউটেড, পোস্টার, প্রিলোড, সোর্স, উইথ, অনেকগুলো আছে। কন্ট্রোলস মানে হলো সবকিছু আপনি কন্ট্রোল করবেন। অটো প্লেটা রয়েছে, কিন্তু অটো প্লেটা হতে চাচ্ছে না, খুবই দুঃখজনক একটা বিষয়। এই যে when present the video will automatically start playing. Chrome browser do not allow autoplay on the most cases. আচ্ছা, muted autoplay is always allowed. এখানে কি বলতেছে দেখছেন? ক্রোম ব্রাউজার অটোপ্লে নিতে চায় না যখন আপনি এটাকে মিউটেড দেন। ফর এক্সাম্পল, আমি এই যে ভিডিওটাকে কি করলাম, অটোপ্লের পাশাপাশি আরেকটা দিয়ে দিলাম মিউটেড, সে আবার কি করবে, এটাকে আবার খুবই ভালো সাপোর্ট করবে। এই যে এখন চলতেছে, তার মানে ক্রোম এটাকে কি করতে চায় না, অ্যালাউ করে না যে আপনি অটোপ্লে অটোমেটিকলি কি করবেন, ইউজ করবেন। ওকে, ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলাম যে অটোপ্লে কাজ না করার রিজন হলো ক্রোম এটা কখনোই কি দেয় না, অটোপ্লে দেয় না যতক্ষণ এটাকে আপনি মিউট করেন। মিউট করে ফেলছেন, এখন এটাকে আপনি সে অটোপ্লে দিতেই থাকবে, এই যে কোনো সমস্যা নেই। রিলোড করেন, দেখবেন এই যে অটোপ্লে হচ্ছে, এটাকে আমি আনমিউট করেন। আবার একটা বিষয় হলো, যেমন ধরেন এই যে এটা শেষ হয়ে গেল, 12 সেকেন্ডের ভিডিওটা শেষ, সে কিন্তু স্টপ হয়ে গেছে। আপনি চাইলে এটা স্টপ না করে এটা লুপও চালাতে পারবেন। জাস্ট এখানে লেখেন লুপ, LOOP, লুপ। দ্যাট মিনস সে আবার শেষ থেকে আবার শুরু হবে। রিলোড করেন, শেষ করছেন, যেমন যেটা 12 সেকেন্ডে নিয়ে আসলাম, এই যে আবার শুরু থেকে স্টার্ট হয়েছে। তার মানে এটা আপনারা বুঝতে পারেন যে কীভাবে কাজ করছে। অডিও ভিডিও ট্যাগ আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আবার এটা যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে আসে, যেমন ইউটিউব থেকে আসে, তাহলে কিন্তু আইফ্রেম দিয়ে নিয়ে আসবো আমরা। এবং এছাড়াও অন্যান্যভাবে আপনি চাইলে কাজ করতে পারেন। তো আমি এটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমাদের লাস্ট আর কি বাকি রয়েছে একটু দেখে আসি। রিলোড করলে আর এগুলোকে পাওয়া যাবে না। লাস্ট আমাদের অডিও ভিডিও ট্যাগ শেষ। HTML5 এর ডিজাইন ট্যাগসগুলো নিয়ে কয়েকদিন যাবত রিসার্চ হচ্ছে। আইফ্রেম ডিজাইনের মধ্যে এই দুটো দেখেছি, W3C কম্প্যাটেবল কোডিং। W3C কম্প্যাটেবল কোডিং মানে কি, মানে হলো যে আপনি যে ইন্ডেক্স ফাইলটাকে তৈরি করেছেন, সেই ইন্ডেক্স ফাইলটাকে আপনি প্রপার ওয়েতে, প্রপার ইনস্ট্রাকশন, প্রপার স্ট্যান্ডার্ড রুলসের সাথে কি আপনি কাজ করেছেন কিনা, এটা একটা যাচাই করানোর জন্য কি করা হয়, এই W3C ভ্যালিডেশন করা হয়। জাস্ট আপনি এখানে W3C ভ্যালিডেটর লিখে সার্চ করেন, এই তাহলে কি হবে, আপনি W3C ভ্যালিডেটরের মাধ্যমে আপনি এই ওয়েবসাইটের যতগুলো ট্যাগ লিখেছেন সেগুলোকে আপনি যাচাই করতে পারেন। 3 ওয়েতে যাচাই করা যায়। একটা হলো অলরেডি আপনার ফাইলটা কিসে আছে, লাইভে আছে, মানে যে কেউ ঢুকতে পারছে, এরকম যদি হয় তাহলে এখানে অ্যাড্রেস দিলে হয়ে যাবে। বাট আপনি চাচ্ছেন না ফাইল আপলোড করে দিবেন, তাহলে এই যেখান থেকে চুজ ফাইলে গিয়ে ইন্ডেক্স ফাইলটাকে যদি আমি এখন চুজ করে দেই, তাহলে সে কি অটোমেটিক আপডেট হয়ে সে কি করবে, এটা টেক করে আমাকে জানিয়ে দেবে এটা ইয়াটা কি। তারপর এটাতেও যদি সমস্যা হয় তাহলে আপনি ডাইরেক্ট কোডগুলো দিয়ে দিতে পারেন। এই যেখানে বলতেছে একটা ভুল আছে মাত্র, ওকে কোনো সমস্যা নেই। আমরা আবার চলে গেলাম বাইরে। এখান থেকে আমি এখন ডাইরেক্ট ইনপুটে গিয়ে আমি সম্পূর্ণ কোডটাকে কপি করলাম, অল কপি, আর এখানে আমি দিয়ে দিলাম পেস্ট। চেক করব এখন এখান থেকেও, তাহলে আপনি ইনস্ট্রাকশন দেখতে পাবেন যে কি কি প্রবলেম আছে। তো এখানে সে ডকুমেন্ট চেক কমপ্লিট, নো এরার্স বলতেছে যে না, আপনি সবগুলো জিনিসই ভালো প্রপারলি কাজ করছেন, এগুলোর মধ্যে কি নেই, কোনো এরর নাই। ঠিক আছে, আমরা তো তেমন কোনো কোডই ইউজ করি না, কারণ সবগুলোর কোড তো অলরেডি আমি কমেন্টই দিয়ে রাখছি, ও এরর কি দেখাবে বেচারা। হ্যাঁ, আপনি যদি এখন কিছু কোড অন রাখেন অফ রাখেন তাহলে কি করবে, দুটো জিনিস দেখাবে, একটা হলো ওয়ার্নিং আর একটা হলো এরর। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, এই যে W3C ভ্যালিডেশনের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটগুলোর কোডিংটা স্ট্রাকচার ঠিক ঠিক আছে কিনা সেটা ভ্যালিডেশন করতে পারি। সেটা শুধুমাত্র HTML কেই করা হয়, অন্য কোনো ফাইলের জন্য জরুরি না। আপনি CSS করবেন কিনা বা আপনি জাভাস্ক্রিপ্ট করবেন কিনা এটা ইম্পর্টেন্ট না। ওকে, তাহলে মোটামুটি আমরা ক্লাস 3 এর যে ছিল সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখানে আরেকটা জিনিস আমরা সেগুলো মডিউলাইজ করি নাই, সেটা হলো যে টেবিল। টেবিল কি জিনিস, টেবিলটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হলো যে আপনি চাচ্ছেন, আপনি যতটুকু আজকে ধারণা নিয়েছেন সেটাকে আমি একটু পেইন্ট নামক একটা ট্যাগে নিয়ে আসি। ধরেন আপনি হয়তো এরকম চাইতে পারেন যে আজকে আমি একটা কি করব, আমি আজকে একটা বক্সের ডিজাইন করতে পারি, বা এরকম একটা ডিজাইন আমি করব যার আমি কি করব, দুইজনকে দুই পাশে রাখবো, তাই না? আমরা তো বক্স ডিজাইন এগুলো কিছুই জানি না, বাট আপনার মাথায় আসলো যে আপনি এগুলো করবেন। যেমন এরকম 3টা বক্স আপনি ডিজাইন করবেন, 3টা বক্সের ভিতরে আপনি আবার
অনেক ধরনের লেখা লিখবেন, আপনি চাইলে ইমেজও দিতে পারবেন। এগুলো যদি আপনি দিতে চান কিভাবে দিবেন, এই জিনিসগুলো প্রপারলি আপনি চাইলে কাজ করতে পারবেন। সেটা কিভাবে, সেটা করার জন্য আপনাকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো টেবিল। ঠিক আছে, তো টেবিল কনসেপ্টটা খুবই সহজ। টেবিল মানে হলো যে আপনি যদি একটা ফিল্ডে একটা কাজ করতে চান, সেই ফিল্ডটাকে আপনার কি বলা হয়, টেবিল তৈরি করা হয়। যেমন আপনি এখানে টেবিল শুরু করলেন, আপনি এখানে টেবিল শেষ করলেন। টেবিল শুরু শেষ করলে কোনো নাই, ফায়দা নেই, কারণ টেবিলের আরও কিছু ইনস্ট্রাকশন দিতে হয়। নাম্বার 1, কিছু ইনস্ট্রাকশন আপনি মাথায় নিয়ে নেন। ধরেন একটা জিনিস, একটা বস্তুর কি নেই, তার কোনো নির্দিষ্ট সীমারেখা নাই, যেমন তার কোনো উচ্চতা নেই, তার কোনো পার্শ্বতা নেই, তাহলে ওই জিনিসের কি থাকবে না, অবশ্যই কোনো আইডেন্টিটি থাকবে না, তাই না? যেমন হাওয়া বাতাসের কি কোনো আইডেন্টিটি আছে? আপনি অনুভব করতে পারেন, বাট আপনি চোখে দেখতে পারছেন না। প্রবলেমটা হলো এখানে। আপনি টেবিলটা যখন নেবেন, অবশ্যই আপনাকে কি নিতে হবে, দৈর্ঘ্য পার্শ্বটাও বুঝে করে নিতে হবে। তাহলে দৈর্ঘ্য পার্শ্ব নেবেন কিভাবে? এই যে টেবিলের ভিতর আপনি কি করতে পারেন, অ্যাট্রিবিউট আকারে উইথ পাস করতে পারেন। উইথ দিলেন, যে আপনি বললেন যে আপনি উইথ দিলেন, ধরেন ফর এক্সাম্পল 1200 নিলেন। এরপর নিলেন একটা হাইট, HEIGHT, হাইট নিলেন ইজ ইকুয়াল, ধরে আপনি মনে হাইট নিলেন 100। ঠিক আছে, এখন একটা উইথ হাইট হয়েছে, আমি এটাকে সেভ করলাম। স্ক্রিনে কিছু দেখা যাবে, দেখা যাওয়ার কথা না, তারপর চেক করে আসি। দেখেন তো কোনো কিছু নাই। এখন কথা হলো এটাকে শো করবেন কিভাবে? অবশ্যই এটার মধ্যে একটা কালার দিতে হবে। যতক্ষণ আপনি কালার দিচ্ছেন ততক্ষণ এটা দেখা যাবে না, এটা স্বাভাবিক। তাহলে আপনি এখানে একটা কালার দিতে পারেন, বিজি কালার। বিজি কালারের ফুল ফর্ম কি, ব্যাকগ্রাউন্ড কালার। আপনি এখানে দিলেন রেড কালার। দেখি তো এখন কাজ করে কিনা। এই যে দেখেন একটা বক্স কিন্তু চলে আসছে, উইথ অনেক বড়, হাইটটা কি ছোট। এখন কথা হলো এটা তো আরো কমাইতে চাইলে আপনি কমাইতে পারেন, যেমন এখানে 1200 জায়গায় যদি আপনি 800 দেন, ছোট হয়ে যাবে। এখন কথা হলো ছোট হয়ে যাবে কিনা দেখি। দেখেন 800 দেওয়াতে সাথে সাথে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এখন আপনি চাইলে আবার এটাকে সেন্টার মেনটেন করে রাখতে পারেন। আমরা চাই না অনেক কন্টেন্ট সেন্টার থাকুক, সেটাও আপনি করতে পারেন। জাস্ট এখানে আপনি কি লেখেন, অ্যালাইন, ALIGN, অ্যালাইন ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে এখানে লিখে দেন সেন্টার। এই যে সেন্টার হয়ে গেছে। এটা হলো আমাদের ডিজাইন, কিভাবে আমরা একটা বক্সের ডিজাইন করতে পারি। তো এটা তো মূলত বক্স, এটা চ্যাপ্টার চওড়া একটা জিনিস হয়েছে। যেমন আপনি যদি এটাকে যদি উইথের 100 দিয়ে দিতেন, তাহলে এখানে একটা কি হয়ে যেত, এখন একটা গোলাকার বক্স হয়ে যেত। ওকে, তাহলে আমি বক্সটাকে একটু বড় করি, তাই না? আমি এখানে অন্য কিছু করতে চাচ্ছি। এখন ধরেন বক্সের ভিতর আপনি কিছু লেখা শো করতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন যে কিছু লেখা করতে। আপনি এখানে লিখলেন হজ বড় লো, আবার হজ বড় লো, হজ বড় লো, তাই না? এখন আপনি চাচ্ছেন যে এই লেখাগুলো যেন অবশ্যই বক্সের ভিতরে আসে। প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো সে কিন্তু বক্সের বাইরে আসছে, অথচ আমি লিখছি কোথায়, দুই টেবিলের মাঝখানে, তাই না? দুই টেবিলের শুরু শেষ ট্যাগের মাঝখানে কিন্তু আমি লিখছি। তারপর লেখাটা কোথায় আসছে, পাশে, উপরে, অন্য জায়গায় চলে আসে, ভিতরে আসেনি। এখন এই প্রবলেমটা কি? এই প্রবলেমটা হলো যে ধরেন আপনি 8তলা বিল্ডিং তৈরি করছেন, তাই না? 8তলা বিল্ডিং তৈরি করার পর কোনোভাবে আপনি 8তলায় ছাদে একজন পার্সনকে আপনি কোনোভাবে উঠাইছেন, কিন্তু আপনি বিল্ডিং এর মধ্যে কোনো সিঁড়ি দেন নাই বা নামার কোনো জড় অবস্থা আপনি ব্যবহার করেন নাই। তাকে যদি এখন বলেন যে তুমি নামো, তাহলে তো তার লাফ দেওয়া ছাড়া কোনো গতি নেই। লাফ দিলে সে কি বাঁচবে? অবশ্যই বাঁচবে না, সে তো মারা যাবে অবশ্যই। বা কোইন্সিডেন্টলি সে হয়তো বাইকে হতে পারে, বাট বেশিরভাগ যে অবজার্ভটা সেটা হলো মারা যাবে লোকটা। এখন কথা হলো বিষয়টা অনেকটা এরকম, একটা টেবিল মানে যে শুধুমাত্রই একটা ডাটা বা এক টাইপের ডাটা আপনি ইনপুট করবেন বা ইমপ্লিমেন্ট করবেন, বিষয়টা কিন্তু তেমন না। এখানে মাল্টিপল সাবজেক্টস, মাল্টিপল জিনিসও আসতে পারে। এখন যদি মাল্টিপল জিনিস আসে, তাহলে এখন কি করতে হবে, অবশ্যই টেবিলটাকে রো কলাম ভিত্তিক চেঞ্জ করতে হবে। এখন ডিজাইনটাকে আরেকবার বুঝাই আমি, তাহলে এটাকে এখন কাগজে কলমে বুঝাই দিই। যেমন ধরেন আপনি একটা টেবিল তৈরি করছেন, টেবিলটার সাইজ হলো আপনার এই যে এত বড়, ঠিক আছে? এখন টেবিলটাকে আমি বলছি যে এটা শুধুমাত্র যে একটা ডাটাই আসতে হবে ইম্পর্টেন্ট, এখানে মাল্টিপল ডাটাও আসতে পারে। সেই জন্য আপনি কি করলেন, এই টেবিলের মধ্যে এখন আপনি কিছু ভাগ করা শুরু করলেন। এই ভদ্রকে ডাকলেন, একটা লাইন দিলেন, এরকম আরেকটা লাইন দিলেন, তাই না? এরকম ভাগ করা শুরু করে দিলেন। আবার সেম প্রসেসে লম্বাতেও ভাগ শুরু করে দিলেন। এই যে এখানে যখন ভাগাভাগি শুরু হয়ে গেল না, তার মানে হলো এই ভাগাভাগিটা যদি কি হয়, এক্স অক্ষ বরাবর হয়। এক্স অক্ষ কোনটা, এই যে রু বরাবর স্যার 100। রাইট, এই যেটাকে আমি একটু করে দিই,
যদি আপনি আপনার ডিজাইনটাকে যদি এই বরাবর ইয়া করতে চান, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা আমরা পরিচিত হব ভবিষ্যতে। তারপর এখন একটা জিনিস জেনে নেই, এই যে তাহলে এটা হয় রো কলাম, মানে এই যে একটা দুইটা, তাই না, রো কলাম ভিত্তিক। তাহলে এই যে এই জায়গাটা, যেমন এই যে এই লাইনে যদি আপনি এখন ভাগাভাগি করেন, তাহলে সেটা কি হয়ে যাবে, কলাম ভিত্তিক ভাগাভাগি হবে। আর সেম জিনিসটাই যদি আপনি এখন কি ধরেন, আপনি এখন যদি এই যে এইভাবে চিন্তা করেন, যেমন আপনি চাচ্ছেন যে এই লাইনের এইভাবে ভাগ করবেন, তাহলে সেটা হয়ে যায় রো ভিত্তিক। এখন বিষয়টা হলো আপনাকে এখন এখানে আগে ভাগ করতে হবে রো ভিত্তিক, তারপরে ওই রো এর ভিতরে কটা কলাম করবেন এইভাবে ভাগ করতে হবে। এখন রো ভিত্তিক ভাগ করার জন্য আপনাকে এখানে লিখতে হয় টিআর। টিআর এর মানে হলো টেবিল রো। কি বলা হয়, টেবিল রো। এর ভিতরে থাকা এখন আপনি চাইলে কলাম ভাগ করতে পারবেন, টিডি, টেবিল ডাটা। ডাটা। রাইট। এখন ধরেন আমি এখন কি করলাম, একটা রোতে দুইটা ডাটা আমি ইমপ্লিমেন্ট করলাম, আর এদের দুইজনকে আমি কিছু বিজি কালার দিলাম। বিজি কালার কি দেওয়া যায়, ধরেন এখানে আপনি দিলেন বিজি কালার কোটেশন দিয়ে, আপনি এখন এখানে লিখলেন যে গ্রিন দিলেন, আর এই ভদ্রলোক তো আগে থেকে রেড ছিল, তারপর এখানে আপনি আরেকটা দিলেন, আপনি এখানে দিলেন ইয়েলো। এখন যদি আমি একটু দেখি ডিজাইনটা, স্যার আপনি দুইটা জায়গায় একসঙ্গে কিভাবে লিখলেন একটু বলবেন কি আরেকবার? এটা হলো শিফট আর অল্টার ধরে, ধরেন একটা জায়গায় সিলেকশন করে রাখেছেন অলরেডি, এরপর অন্য জায়গাকে যদি সিলেক্ট করে মাল্টিপল ভাবে কাজ করেন, শিফট অল্টার ধরে ক্লিক করলেন, এই যে ঠিক আছে। আবার এই যে আবার আদান প্রদান করতে গেলে আবার হবে না, জাস্ট আপনাকে লেখার জন্য, যেমন আমি এই যে দুই জায়গায় আরো কিছু লিখবো, শিফট অল্টার ধরে ক্লিক করতে হবে, ঠিক আছে। ওকে, গ্রিন ইয়েলো করার দ্বারা কিন্তু দেখেন দুটো বক্স ভাগাভাগি হয়ে গেছে, কিন্তু একটা বর্ডার রয়ে গেছে, খুব বড়সড় একটা বর্ডার, যেটা টেবিল থেকে আসতেছে। এই যে এই টেবিল ভেদ্রলোক কি করে, ডিফল্ট তার কিছু বর্ডার আছে, তা আপনি যদি সেগুলো যদি না চান, তাহলে আপনাকে অবশ্যই এখানে কি করতে হবে, তিনটা জিনিস অতিরিক্ত দিতে হয়। মানে হলো সেল প্যাডিং নাম্বার 1, সেল ফিডিং, সেল স্পেসিং। রাইট। আরেকটা কি, আসলে বর্ডার না, রাইট রাইট, সেল প্যাডিং, সেল স্পেসিং, সেল বর্ডার। স্পেসিং। তার মানে Border। তিনটা জিনিসের সমন্বয়ে কি করে এই ভদ্রলোক, কি করে টেবিল ভদ্রলোক সে ইয়া করে। আমি এখন কি করলাম, এই তিনজনকে ধরলাম, যেমন এই যে সেল প্যাডিং কে ধরলাম, 0 দিলাম, আবার সেল স্পেসিং কে ধরে 0, আর একটা হলো লাস্ট হলো বর্ডার, এই করে করলাম আমি 0। করার পর এখন যদি আমি রেজাল্ট দেখি, দেখেন তিনটা জিনিসের মধ্যে এটা গায়েব হয়ে গেল। এখন কথা হলো কোন একটা যদি বাদ দিতেন কাজ করতো না, অবশ্যই তিনটা জিনিসই দিতে হবে। যেমন আমরা মার্কেট ট্যাগের মধ্যে দেখলাম না, যে আপনি একটা স্পিড বাড়ানো কমানোর জন্য আপনাকে তিনটা অ্যাট্রিবিউটের ব্যবহার করতে হচ্ছে, বিষয়টা অনেকটা এরকম। তাহলে গ্রুপিং অ্যাট্রিবিউট তাদেরকে ব্যবহার না করলে কি করবে না, মাপকাঠি বোঝে না, তার জন্য তারা কাজ করতে চায় না, ঠিক আছে। আপনার যদি বর্ডার লাগে, তাহলে আপনি এখানে বর্ডার 1 করে দেন। এখন কথা হলো আবার যদি মাঝখানে গ্যাপিং লাগে, বর্ডারের মাঝামাঝি যদি কিছু গ্যাপ দিতে হয়, এই যে দেখেন একটা বর্ডার কিন্তু অলরেডি হয়ে গেছে, কালো বর্ডার, চিন্তা করতেছেন না, আপনি এখানে বর্ডার 2 দেন, আর সেল প্যাডিং, সেল স্পেসিং হয়তো বা 2 দেন, দেখবেন যে এদের মাঝখানে কিছু কি হবে, গ্যাপিংও হবে, বর্ডার হবে, অনেক কিছুই আপনি দেখতে পাবেন। এই যে দেখেন মাঝখানে রেড কালার আসছে, বর্ডারের একবারে কর্নার বরাবর একটা গ্যাপ আছে, 2 পিক্সেলের পর আবার গ্যাপ আছে, এটা ব্ল্যাক কালার। এগুলো একমাত্র সবগুলো কিসের মাধ্যমে, এখানে ডাটা ইনপুটের মাধ্যমেই হয়ে যায়। তো আমার দরকার নেই, সেজন্য আমি এগুলোকে ইগনোর করতেছি। এই যে বর্ডার, এই কালারটা দেখে হয়তো বা অনেকটা ব্রাজিল ব্রাজিল লাগতেছে না, একটু ইয়া করলে ইমপ্লিমেন্ট করলে মানে ব্রাজিল ব্রাজিল পতাকা বানানো যাবে নাকি, ব্রাজিল ফ্ল্যাগ, এই যে ব্রাজিল, আচ্ছা ফ্ল্যাগ লিখতে হবে। আচ্ছা, ব্রাজিলের ফ্ল্যাগ আমরা দেখতে পাচ্ছি, বাট ব্রাজিলের ফ্ল্যাগটা বানানো একটু কঠিন আছে, এখন আমাদের দ্বারা সম্ভব না। সিএসএস যদি জানি তাহলে আমরা এই ডিজাইনটাও করতে পারবো, যদি সিএসএস আমরা জানি, সিএসএস এখন জানি তার মানে এই ডিজাইনটা এখন করতে পারবো না, তো সেজন্য আপাতত এটা ইগনোর। আর্জেন্টিনা পতাকা মনে হয় সহজ আছে, করা যাবে, দেখি। আচ্ছা, আর্জেন্টিনার এই যে গোল চিত্রটা বাদ দিলে কিন্তু অনেক সুন্দর সহজে করা যেতে পারে। তাহলে আবার আর্জেন্টিনার এই যে কালার কোড লাগবে, তাহলে ফ্ল্যাগ কালার কোড,
RGB দিছে, স্কাই ব্লু আমার ইয়া দরকার, কালার হেক্সা কোড দরকার আমার। এখন আবার কালারের মধ্যে কিছু ডিফারেন্সি আছে। সেটাও বলতেছি। আগে আর্জেন্টিনার ফ্ল্যাট কালারটা বের করি। এই যে হেক্সা কোড এটা। ধরেন আমি চাচ্ছি যে আজকে আমি কি করব, আর্জেন্টিনার পতাকা বানাবো। আর্জেন্টিনার পতাকাটা কিভাবে ডিজাইন হয়েছে, এগুলোকে আমি ডিলিট করি। এটা হলো ধরেন আর্জেন্টিনার ইয়া মেইন বক্স, এখানে হয়তো বা 3টা ভাগ হয়েছে তাই না, এক ভাগ, আরেকটা ভাগ এখানে দিয়ে দিই, 2 ভাগ। এখন এই ভাগের মধ্যে একটা কালার ইমপ্লিমেন্ট হয়েছে, এই ভাগের মধ্যে একটা কালার ইমপ্লিমেন্ট হয়েছে। তাহলে দেখেন আপনার ভাগ বাটোয়ারাটা কোথায় হচ্ছে, উপর থেকে নিচে হচ্ছে না। তাহলে আমার এখানে কি করতে হবে, রো নিতে হবে 3টা। যেমন এখানে 3 আছে, দুটো আর হবে না, রো নিতে হবে আমার 3টা। আমি কি করলাম, সিলেক্ট করে ডুপ্লিকেট করে ফেললাম, 3টা রো নিলাম। রো নেওয়ার পর এখন বিজি কালার ওই যে যেটা আমি কপি করছি সেটা দিয়ে দিলাম, আকাশি কালার যেটা কপি করার পর এখানে আমি দিয়ে দিলাম, এটা বিজি কালার তো দরকার নাই, তারপর আমি দিয়ে দিলাম হোয়াইট, সাদা। আশা করি আমার ফ্ল্যাগ হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরে দেখে আসি কি হয়েছে, ডিজাইন কি হয়েছে দেখা উচিত। ওয়াও, আর্জেন্টিনার পতাকা কিন্তু প্রায় হয়ে গেছে। একটা বর্ডার দিলে আরো সুন্দর লাগতো, একটু হাইট বাড়াই দিই আরো সুন্দর লাগবে। যেমন আমি এখান থেকে 200 দিলাম। ওকে, আর এই যে কালারটা মিশে গেছে তাই না, তাহলে এটা বর্ডার দিই, বর্ডার 1। মোটামুটি আর্জেন্টিনার পতাকা কিন্তু আমরা তৈরি করে ফেলছি, বাট ইনার বর্ডারটা তো আমার দরকার ছিল না। এখন ইনার বর্ডার কিভাবে কাটবো, ইনার বর্ডারে কি কাটা পসিবল, ঘাটতে হবে। আচ্ছা, ঘাটাঘাটির সময় নাই আমাদের, সময় অনেকটা শেষ মুহূর্তে। তো আমরা শুধুমাত্র কি আর্জেন্টিনার পতাকা বানাইতে পারবো? তাহলে আমরা একটা কাজ করবো, আগামী ক্লাসে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। কি হোমওয়ার্ক, বিভিন্ন ইয়ার দেশের যে ফ্ল্যাগগুলো সহজ, মানে এই যে রো কলাম ভিত্তিক, পেঁচালো পুচালো নাই, অল ফ্ল্যাগস অফ দ্য ওয়ার্ল্ড, এরকম একটা ইয়ার লিখবেন। লেখার পর কোনো ওয়েবসাইটে চলে যাবেন, গিয়ে দেখবেন যে কোন ফ্ল্যাগগুলো সহজ, কোন ফ্ল্যাগগুলো কঠিন। যেগুলো সহজ, টেবিল দিয়ে করা সম্ভব, সেইগুলো কি করবেন, এই যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। যেমন আফগানিস্তান, এটা সহজ, আফগানিস্তানের মাঝখানের আইকনটা বাদ দিলে সহজ। অ্যালবানিয়া তো একবারেই সহজ, খালি মাঝখানের ইয়াটা আইকনটা বাদ। আলজেরিয়াও সহজ, আন্দোরাও সহজ, অ্যাঙ্গোলাও সহজ, অ্যান্টিগিওটা কঠিন, দরকার নাই। আর্মেনিয়া সহজ, অস্ট্রেলিয়া ইগনোর করা যেতে পারে, তারপর আমরা এত কষ্ট করবো না। অস্ট্রিয়া, আজারবাইজান, বাহামাসটা কঠিন, বাহরাইনটা কঠিন, বারবাদোস। যেগুলো আপনার কাছে সহজ লাগে, এই যে আমি বলে দিই যেগুলো আপনাদের কাছে সহজ মনে হচ্ছে, আপনাকে মাঝখানে ইয়াগুলো আনতে হবে না, আপনি জাস্ট ব্যাকের শেপটা নিয়ে আসেন। আগামী ক্লাস আপনাদের হোমওয়ার্ক থাকবে টেবিলকে ব্যবহার করে কে কিরকম শেপ তৈরি করতে পারে। এই যে আপনারা কিন্তু এটাও তৈরি করতে পারবেন, বেনিন। চলেন বেনিনটা করি, বাকিগুলো তো করতে পারবেন, যেমন বালজেরিয়া, বস্তওয়ানা, এগুলোটা করা সহজ। বেনিনটা করতে পারবেন কিনা, বেনিনটা করার জন্য আপনার মাইন্ডে একটা সেট আপ করতে হবে। সেটা হলো যে আপনাকে ধরেন, ওকে আমি এটাকে আবার একটু কেটে দিই। ধরেন বেনিনের যদি আপনি ইয়াটা তৈরি করতে চান, আপনাকে টেবিল নিলেন তাই না, এটা একটা টেবিল, টেবিলের হাইট ওয়েট দিয়েছেন এতটুকু আসছে, টিডি দিয়ে আপনাকে অবশ্যই আগে ভাগ করতে হবে। টি আর নিছেন, টিডি দিয়ে আগে 2 ভাগ করছেন, 50-50। 2 ভাগ করার পর প্রবলেমটা আসবে এখানে, এক টিডির এখানে তো কালার পড়ে যাবে, বাট এটাকে 2 ভাগ কিভাবে করবেন? এটাকে 2 ভাগ করার জন্য আপনাকে আবার এটার মধ্যে টেবিল নিয়ে টি আর টিডি করতে হবে, তার মানে এটা প্যাচালো। আচ্ছা চলেন প্যাচালো জিনিসই করি, মনে না থাকলে আমরা ভিডিও তো আছে। টেবিল নিলাম আমি একটা, হ্যাঁ টেবিল নেওয়ার পর এই টিয়ার গুলো কাটি, বর্ডার 1 দরকার নেই, আপাতত 0। ব্যাকগ্রাউন্ড কি হবে, রেড হবে না কি হবে, কোনো সমস্যা নেই, আগে দেখি আসলো কিনা, আসছে। হাইট এত বেশি দরকার নাই, আমি হাইটটা একটু কমিয়ে দিই, উইথ এত বেশি দরকার নেই, 400/200, তাহলে একটু একটা অ্যাকচুয়াল সাইজ মনে হবে, রাইট।
এখন আমি চাচ্ছি যে বালজেরিয়ার যে ফ্ল্যাগটা, বেনিনের যে ফ্ল্যাগটা, সেটা আমি তৈরি করবো। এখন সেটা তৈরি করতে গেলে আমার কালারগুলো দরকার। এই কালারগুলো আপনি এখান থেকে চাইলেও পিক আপ করতে পারবেন। কালার পিকার নামক কি আছে, অনেকগুলো সফটওয়্যারই আছে। আমারটা আছে পিক্সি, আমার কাছে আমি যেটা ইউজ করি পিক্সি। এই যে কই গেল, এই যে পিক্সি, আপনারা ডাউনলোড করে নিয়েন। ডাউনলোড করলে এই যে আপনি যেখানে মাউসটা রাখবেন ওইটার কালারটা সে আপনাকে পিক করবে। সেটা পিক করার জন্য কন্ট্রোল অল্টার সি, কপি করলাম। কপি করার পর আপনি এখন এখানে যাকেই এটা ইমপ্লিমেন্ট করবেন সে এখানে দেখা যাবে। এখন কথা হলো আমার তাহলে কয় ভাগ করা লাগবে? আগে আমাকে যেটা চিন্তা করতে হবে সেটা হলো আগে 2 ভাগ করব, তাই না? তো 2 ভাগ করার জন্য আমাকে অবশ্যই টিআর আবার এখানে গেলেন, এখানে গিয়ে আবার লিখলেন কি টিডি টিডি। এখন এই টিডি হবে 2 ভাগ, ডুপ্লিকেট করলেই 2 ভাগ হয়ে যাওয়ার কথা, 2 ভাগ হয়ে গেছে। এখন এটার বিজি কালারটা আমি দিয়ে দিলাম কি, ওই যে যেটা আমি কপি করছি মাত্র, হ্যাশট্যাগ নিলাম আর একটা কালার দিলাম। আচ্ছা, এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কালার কোড। আমাদের ওয়েবসাইটে কালার কোড আমরা অনেকগুলো ব্যবহার করে থাকি, বা আমাদের পৃথিবীর জন্য নির্ধারিত অনেকগুলো কালার কোড আছে, নামও আছে। যেমন আপনি রেড গ্রিন লিখলেও কাজ করে, কালার কোড দিলেও কাজ করে। কালার কোডগুলো কি ডিফারেন্ট? তো পৃথিবীতে 30 লাখের উপর বেশি কালার আছে যেগুলো কি দেওয়া, নামকরণ করা সম্ভব না। তো সেই কালারগুলোকে তারা কি করছে, কিছু কোডের মাধ্যমে কনভার্ট করে নিছে। যেমন আমরা যেটা ইউজ করতেছি সেটাকে বলা হয় হেক্সা কোড। আপনারা যদি গ্রাফিকের সাথে কেউ কানেক্টেড থাকেন, RGBA, CMYK, এরকম অনেকগুলো কালারই ব্যবহার হচ্ছে, বাট সবগুলোরই যে সেম জিনিস। যেমন RGB এর জন্য যে কালার কোড নির্ধারিত, হেক্সা কোডের জন্য সেম কালারই নির্ধারিত, বাট টাইপসগুলো ভিন্ন আর কি। যেমন আমি এখন যেটা দিলাম সেটা একটা কালার কোড। যেমন আমি এখন এখানে দিলাম, এখানে দেওয়ার সাথে সাথে দেখি ডিভাইড হয়েছে কিনা, ভাগ হয়েছে কিনা। এই যে ভাগ কিন্তু হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এখন এই অর্ধেককে আমার ভাগাভাগি করার জন্য আমি কিভাবে ভাগ করতে পারি? এখন এটাকে ভাগ করার জন্য এখন আপনি যদি বললেন যে ঠিক আছে এটার মধ্যে যেহেতু একটা ভাগ হবে তাহলে আমি আবার এখানে টিআর, বা আপনি এখানে 2 ভাগ করার জন্য আপনি বললেন যে ঠিক আছে তোমার মধ্যে আমি আবার কি নিলাম, 2 টিডি নিলাম, এটা কিন্তু কাজ করবে না। এই যে টিডি টিডি 2 টিডি নিলাম, আর বিজি কালার চেঞ্জ করে দেখি কাজ করে কিনা। আমি আবার পিক্সিকে ডাক দিলাম, এই যে ধরেন এটা এই কালারটা আমি নিলাম। এই কালারটা নেওয়ার পর আমি এই যে প্রথম টিডি দ্বিতীয় টিডির বিজি কালার দিতে হবে, তাই না? যখনই আপনি লিখবেন, লেখার পর হ্যাশট্যাগ দিলেন, দেখবেন যে অনেক কিছু ডিফারেন্সই চলে আসছে, কারণ আমাদের স্ট্রাকচার ঠিক হয়নি। দেখেন মাঝখানে এখন রাইট কালারটা বড় হয়ে গেছে, এখান দিয়ে একটা কালার হয়েছে, ওটা একটা কালার হয়েছে। আমি তো এটা চাইনি, আমি চাইছি এটা অর্ধেক হবে আর এখানে 2 ভাগ হবে। তাহলে কি করতে হবে জানেন, আমাকে আবার নেস্টেড টেবিলের কাজ করতে হবে। এখানে টিডি যথেষ্ট না, এখানে আমার আবার টেবিলকে আনতে হবে, এখানে আবার টেবিল ডিফাইন করতে হবে। মধ্য কথা হলো এটা, এখানে আবার টেবিল আনতে হবে। ওই টেবিলকে 2 ভাগ যদি আমি করি তাহলে কাজ করবে। আবার বিষয়টা একটু পেচিদা লাগতে পারে, বাট এটা একটু বুঝতে পারলে ইজি। টিআর ডাকছেন, এখন যদি আবার টি লেখেন তাহলে সে এখন মানবে, আদারওয়াইজ আপনি তাকে অন্য কোনো ওয়েতে মানাইতে পারবেন না। এখন এখানে 2 ভাগ করেন, ডুপ্লিকেট করলেন, ডুপ্লিকেট করার পর এটাকে বিজি কালার, এখন সমস্যা আরেকটা, পুরোটাই রেড কালার। যখন বেশি ভাগাভাগি হয় বা যখন ভিতরে ইন্টার কন্টেন্ট হয় তখন কি করতে হয় জানেন, এই যে এই টিয়ার গুলোকে নির্ধারিত পরিমাণ হাইট দিয়ে দিতে হয়, কারণ না হলে আদারওয়াইজ সে কি করতে চায় না, সে এটাকে ইমপ্লিমেন্ট করতে চায় না, বা ইমপ্লিমেন্ট করলেও হয় যে একটা সাইজ উপর নিচ এরকম প্রবলেম করে ফেলে। এখন কথা হলো এই যে এখানে যে আপনি উইথ দিছেন, আপনি এখানে উইথ ভাগ করছেন না টিডির মাধ্যমে, তাহলে এখানে বলে দিতে হবে বাপু আমি কিন্তু তোমার মাধ্যমে কি করছি, উইথ ভাগ করছি। লিখে দেন WIDTH উইথ, এখানে বলে দেন যে তোমার 400 জায়গায় আমি কত উইথ নিছি, 200 উইথ নিছি, কারণ 2 ভাগ করলে 200 হয়ে যায়। এখন এই টেবিলকে যে নিছেন এই টেবিলের উইথ হাইট উল্লেখ করে দিতে হবে। তো আমি এখন এটাকে কল করলাম, এটাকে কল করলে এই যে এখানে দিয়ে দিলাম। এখন এই উইথ আর এই উইথ কি সেম হবে না, এই উইথ পাবে এই যে এটা 200, তাহলে এখন এটাকে 200 দিয়ে দিলেন। হাইট 200ই থাকলো, হাইট তো কনভার্ট হচ্ছে না। এখন যদি আমি দেখি দেখবেন যে একটু ঠিক আছে, বাট এখনো কিন্তু কমপ্লিট হয়নি।
টিডি এখনো উল্টো পাল্টা আছে, কারণ টিডি তো এরকম দুটো না, টিডি আমার দরকার হলো অন্য কিছু। এখানে টিআর আমার চেঞ্জ করতে হবে। এখন আবার টিআর ডাকলেন, টিআর ডুপ্লিকেট করলেন, টিআর ডুপ্লিকেট করে এখন যদি এখানে আপনি কি করেন, ওই 3 নাম্বার কালারটা এখানে ইনক্লুড করেন। 3 নাম্বার কালার কোনটা আমার, এই যে বালজেরিয়া বেনিনের এই যে এটা হলুদ কালার। আমি আবার কি করলাম, পিক্সিকে ডাকলাম, এই হলুদ কালারটা নিলাম। এখন আমি এই কালারটা এখানে ইমপ্লিমেন্ট করলাম। এখন যদি দেখি এই যে এই হলো আপনার বেনিনের কি ফ্ল্যাগ। আপনি এখানে নিচে দিয়ে লিখেও দিতে পারেন চাইলে। ধরেন আপনি এই টিডি টেবিলের নিচে আপনি বলে দিলেন যে এটা কিসের ফ্ল্যাগ, THIS, দিস ইজ বেনিন ফ্ল্যাগ। এখন আসছে কোথায়, এখানে। এখন আপনার মাথায় থাকতে পারে যে ভাই এমন কি করা যায় না যে আমি কি করব, এখানে যেহেতু আপনি বলছেন আজকে 6 থেকে 7টা ফ্ল্যাগ তৈরি করতে, তাহলে আমরা কি করি, এই পুরোটা ডিসপ্লেটাকে আমি কি করি, একটা টেবিলে একটা ইয়াতে ডিজাইন করে আমি যেখানে যতগুলো ফ্ল্যাগ আমি তৈরি করবো না কেন, যেমন আমি এখানে একটা ফ্ল্যাগ তৈরি করলাম, নিচে আমি লিখে দিলাম যে এটা এটার ফ্ল্যাগ, আবার এখানে একটা ফ্ল্যাগ তৈরি করলাম, এখানে বললাম যে এটা এটার ফ্ল্যাগ, আবার এখানে আরেকটা ফ্ল্যাগ তৈরি করলাম। এই ডিজাইনটি কি আপনারা করতে পারবেন কিনা, এটাও কিন্তু করা যাবে কিসের মাধ্যমে, এই ডিজাইনটা যে আমরা টেবিলে ইনপুট করছি না, এই টেবিলটাকে আপনার আরেকটা টেবিলে ইনপুট করে ফেলেন। এই যে এই টেবিলটাকে আপনি কি করেন, আরো একটা টেবিলে নিয়ে আসেন, এটা থাকুক, এটা পরে আপনি কিন্তু মাল্টিপল টেবিল, এই যে একটা টেবিলের ভিতর আরেকটা টেবিল, এই জিনিসটা যদি আপনারা ভালো বুঝতে পারেন, আপনারা কিন্তু এই টেবিলের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ ডিজাইন করতে পারবেন। টেবিলের অবশ্যই একটা হাইট উইডথ দিতে হবে। হাইট এখন তো এটা কোনো নির্ধারিত হাইট না, আপনি এখানে দিয়ে দিলেন হলো আপনি মাথায় মাইন্ডসেট হলো যে আমি 4টা করে ফ্ল্যাগ রাখবো, ঠিক আছে, বা 5টা করে, 5টা, তাহলে 5টা হইলে প্রতিটা ফ্ল্যাগের সাইজ দিব আমি 250 পিক্সেল করে, ঠিক আছে। এটা তো উইথের কথা বললাম, হাইট আমি দিয়ে দিলাম 1200 পিক্সেল, আরেকটা উইথ দিলাম। উইথের যে হিসাবটা আমি করলাম সেটা হলো যে 5টা ফ্ল্যাগ, প্রতিটা ফ্ল্যাগ যদি কি হয় 250 করে হয়, 5টা ইন্টু 1250 পিক্সেল হবে। একটা বিজি কালার দিয়ে দিলাম, একটা বিজি কালার সাউন্ড আসলো কেন, বিজি কালার দিয়ে দিলাম আমি, ধরলেন বিজি কালার একটা হালকা গ্রে কালার বিজি কালার দিয়ে দিলাম। চলে আসার কথা এই বক্সটা, এবং চলে আসছে। এবং এটাকে সেন্টার করার জন্য অ্যালাইন সেন্টার করে দিই নাকি, অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার করার পর এখন যদি দেখি এই যে কিন্তু সেন্টার চলে আসছে, খুব সুন্দর। এখন আমার দরকার হলো প্রতিটা ফ্ল্যাগ গুলোকে একটা একটা করে বসানো। তো সেটার জন্য অবশ্যই আমার কি দরকার, টিআর টিডি দরকার না, যেহেতু এখন এক লাইনে কাজ করবেন, তাহলে প্রতি লাইনের আমি কি করব, একটা ইয়া করে দিব, ভাগ বাটোয়ারা করে দিব। যেমন আমি বলছি যে যেহেতু এটা 1250 হবে, আর এখানে আমি বলছি এক টেবিলে 5টা লাইন হবে, তাহলে আমি এখানে বললাম যে টিআর, বিশেষ করতে হবে অবশ্যই টিআর টিআর, আবার এখানে বলে দিলাম টিডি টিডি। এখন এই টিআর এর মধ্যে যেহেতু এক লাইনে কয়টা রাখবো, 5টা রাখবো, তাহলে এই লাইনকে ভাগ করে দিতে হবে না, অবশ্যই ভাগ করে দিতে হবে। আমি বললাম যে তাহলে এই টিআর এর হাইট দিলাম এই ধরেন 200, 6টা লাইন হয়ে যাবে। তাহলে তাহলে এখন যদি আমি একটা বিজি কালার দিই তাহলে বুঝতে পারবো যে এই টিআর কতটুকু স্পেস পাইছে। বিজি কালার দিয়ে দিলাম একটা রেড, অথবা আচ্ছা আপনার মাথায় আইডিয়া নাও থাকতে পারে যে কতগুলো কালার দিবেন, সেই জন্য কিন্তু কালার প্যালেটও আছে। এই যে এখন কিন্তু সম্পূর্ণ ইনপুট হয়ে গেছে, কারণ কি তার কম্পিটিশনে কেউ নাই টিআর এর। এখন যদি সেম টিআর আরেকবার দিতেন, যেমন এই টিআরটাকে আমি ডুপ্লিকেট করলাম, এটার বিজি কালার আর না দিলাম, দেখবেন যে এখন এই দুজনের মাঝখানে কি হবে, ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে, অর্ধেক অর্ধেক হয়ে গেছে। তার মানে আপনাকে 6টা টিআর এর কাজ করে ফেলতে হবে ইনস্ট্যান্ট। এখানে কয়টা হয়েছে, এখানে হয়েছে 2টা, 6টা লাগবে আমার, 3 4 6। এখন প্রতিজনের বিজি কালার লাগবে আমার। এখন বিজি কালার এতগুলো তো আপনার মাথায় আইডিয়া নাও থাকতে পারে, আপনি বলবেন যে কাকে কি কালার দেব। এখানে কিন্তু অলরেডি 200 200 করে ভাগ হয়ে গেছে।
তাই না? যেহেতু আমার চিন্তা অনেক বড়। এখন আমি চাচ্ছি তাহলে একটা কাজ করি, এদেরকে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কালার প্যালেট পাওয়া যায়, এখানে লেখেন flat.uicolors.com। এটার মধ্যে দেখবেন যে অনেক কালার অলরেডি আছে, জাস্ট যাবেন, চুজ করবেন, জাস্ট এটা ক্লিক করবেন, কালার কোড কপি। যেমন এই যে দেখেন, ধরেন এই যে প্যালেট ভার্সন 1, এই যে কতগুলো কালার, যেমন আপনি এটাকে ক্লিক করছেন, কপি হয়ে গেছে। আপনি এখন এখানে কি করেন, ডিজি কালার এখানে গিয়ে ইনপুট করে দেন, দেখবেন যে অটোমেটিক্যালি সে কি হয়ে গেছে, একটা কালার ইনপুট হয়ে যাবে। এই যে এটাও আমার শর্ত না, আমার কাজটা আমি করে যাই। টিডির মধ্যে হয়ে গেল। টিডির মধ্যে হওয়ার পর এখন আপনি কি করবেন, একটা ফ্ল্যাগের ডিজাইন করতে যাচ্ছেন। এখন ফ্ল্যাগের ডিজাইন করার জন্য টিডিটাও যেহেতু এখন ভাগ বাটোয়ারা হয়ে গেছে, তাহলে এটারও উইথ নির্ধারিত করে দিতে হবে। হাইট উইথ যতক্ষণ না নির্ধারণ করবেন ততক্ষণ কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন না 100%। সেজন্য হাইট উইথ অবশ্যই নির্ধারণ করে নেবেন। নির্ধারণ করে নেওয়ার পর টিডি উইথ আপনি দিয়ে দিলেন কত, টিডি উইথ দিয়ে দিলেন হলো যেহেতু 1250, তাহলে জনপ্রতি 5টা হলে 250 পাবে, 250, ঠিক আছে? তাহলে এই যে 250-এর মধ্যে এবং এই টিডিটাকে 5 বার। এই এখন যতগুলো ফ্ল্যাগ করবেন সবগুলো ফ্ল্যাগ কোথায় হবে, এই যে একটা একটা করে ভিতরে ভিতরে হওয়া শুরু করবে। এখন আপনি একটা ফ্ল্যাগ বানাবেন, তার জন্য টেবিল দরকার। এই যে টেবিলকে ডাকেন, এখন টেবিল টেবিল ধরেন ওই যে আর্জেন্টিনার ফ্ল্যাগটা আবার তৈরি করে ফেলি কম সময়ে। উইথ দিয়ে দিলাম একটা নির্ধারিত, হাইট দিলাম একটা নির্ধারিত, আর বিজি কালার অ্যালাইন ইয়া তো সরি স্যার, স্যার টিআর দিয়ে কি এক লাইনে কয়টা হবে সেটা ঠিক করা হয়? রাইট রাইট, না টিআর মানে হলো পুরোটা বক্সে কয়টা লাইন হবে। ধরেন একটা আর বক্স, টিডি দিয়ে এক লাইনে কয়টা হবে? হ্যাঁ টিডি এক লাইনে কয়টা হবে, রাইট, আপনার কনসেপ্ট ঠিক আছে, বুঝতে পেরেছেন। ধরেন এই যে একটা বক্স Thank you, কয়টা sir. লাইন হবে, এটা নির্ধারণ করে টিআর। আর ওই এক একটা বক্স বা এক একটা লাইনের ভিতরে কয়টা করে বক্স হবে এটা নির্ধারণ করে টিডি। ওকে, এখন আমি কি দিলাম, হাইট ওয়েট দিলাম। হাইট ওয়েট কত পাবে, 200 বা 250, এটা তো নির্ধারিত। 250 বা এ পাবে, এ ভদ্র পাবে 200। আর এরপরে টিআর টিডি তো লাগবেই মাস্ট, এখানে দিলাম টিআর, আবার এখানে শুরু করলাম, এখানে আবার শেষ করলাম টিআর নাম, আবার এখানে দিয়ে দিলাম টিডি। ওকে, এটাকে একটু ইন্টারফেস করে সাজিয়ে নিই, এটা ইয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন কথা হলো আর্জেন্টিনা পতাকাটা একটু সহজ ছিল, এটা বানাতে এখন কি করতে হবে, আবার চলে যেতে হবে, এই যে 3টা শেপ নিতে হবে 3 লাইনের, তাই না? 3টা লাইন। তাহলে আমাকে এখন এই যে টিআর টিডি করেছিলাম, এই টিআর এর একটা বিজি কালার দিয়ে দিই। এটা করার জন্য আমি এই যে ইয়ারটাকে নিলাম, পিজিকে নিয়ে কন্ট্রোল অল্টার সি, আবার মিনিমাইজ করে এই যে এই টিআর এর বিজি কালার দিয়ে দিলাম, হ্যাশট্যাগ। আর এই টিডিটাকে যদি আমি 3বার কপি করি, ডুপ্লিকেট করে এটাকে যদি আমি কি করি, হোয়াইট, আশা করি হয়ে যাওয়ার কথা, বাট সমস্যা হবে বোধ হয়, তারপর দেখিনি হয় কিনা। এই যে অলরেডি একটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে, একটা ইমপ্লিমেন্ট হয়েছে, এখন বাকিগুলো এখানে আস্তে আস্তে করে একটা একটা করে বসাইতে হবে। এখানে ডিজাইন ভাঙবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনি একটা একটা স্যার করে এদিকে তো ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। কোন ব্যাকগ্রাউন্ডটা স্যার? স্যার পতাকার যে পিছনে গ্রিন আছে ওইটা তো দেখা হ্যাঁ, ওই যে যাইতেছে। ওইটা আপনাকে ওই যে ইয়া করতে হবে, সেটিং মার্কিং হ্যাঁ জিরো করে দিতে সেল হবে। পেডিং সেল স্পেসিফাই 0 করে দিতে হবে। ও আচ্ছা স্যার। আজকে তো পতাকা দেখাই দেখে সময় শেষ, আমি ভাবছিলাম আজকে নতুন কিছু দেখাবো, এত সমস্যা নেই, আজকে একটাই করে। এই যে এখন আবার আরেকটা বর্ডার আছে না, এই বর্ডার আবার কে দিচ্ছে, এই যে এই ভদ্রলোক, এটার ভিতর আবার টেবিল ইউজ করছেন না। এখন এই বর্ডারও যদি আপনার না দরকার হয়, তাহলে আপনি এই যে 3টে জিনিস এই টেবিলকেও দিয়ে দিবেন, এখন আর কি আসবে না, কোনো এই যে বর্ডার নেই। এখন কথা হলো, জি স্যার। ওকে আর্জেন্টিনার পতাকা এটা, এটা লিখতে হবে না, লেখার জন্য আমি যদি এই যে জি স্যার। এই টিডির ভিতরে আমি যদি টেবিলের নিচে লিখি আর্জেন্টিনা ফ্ল্যাগ, দেখি তো লেখাটা কোথায় আসে, নিচে চলে আসছে। কিন্তু সমস্যা কিন্তু আরেকটা বাড়বে, কারণ হলো এই যে আর্জেন্টিনা ফ্ল্যাগ যে লিখছেন, এই ভদ্রলোকেরও তো একটা স্পেসের প্রয়োজন আছে।
আর এই ভদ্রলোক স্পেস কোথায় দিবেন এখন কথা হলো সেজন্য আমাকে কি করতে হবে অবশ্যই আবার একটু স্পেস কমায় নিতে হবে বাট আপনি তাহলে এখন আর্জেন্টিনা ফ্ল্যাগ লিখতে গেলে আবার স্পেস মাইনাস টাইমস করতে হবে এটা আপনাদের পেইন হবে আপাতত আপনারা এতটুকু বানানোর চেষ্টা করেন এক লাইনে 5টা করে ফ্ল্যাগ তৈরি করবেন এবং 6টা লাইন তৈরি করবেন যেমন আমি আর্জেন্টিনা করছি এখন যদি আমার ব্রাজিল করার দরকার পড়ে আমি এখানে করব আর ব্রাজিল পতাকা তো একটু সহজ নেই একটু কঠিন হবে আর্মেনিয়াটা করেন আর্মেনিয়া তো সহজ জাস্ট কালার চেঞ্জ করবেন তাহলে আর্মেনিয়াটা করে ফেলি আর্মেনিয়াটা যেহেতু সহজ তাহলে আপনি কাজ করেন এই টিআরটিটাকেই কপি করে এখানে আরবার ইমপ্লিমেন্ট করেন ধরেন এই টিআরটিটাকে আপনি কপি করলেন কপি করে আপনি তো জানেন এই দ্বিতীয় জনকে বসাবেন তাহলে এটাকে আবার ইমপ্লিমেন্ট করে দেন আর কোড কালার কোড করে চেঞ্জ করে দেন জাস্ট এই আর্মেনিয়ার কালার কোড 3টা হবে প্রথম জন হলো এটা কন্ট্রোল অল্টার সি একজন পাইলো আবার দ্বিতীয় জন কন্ট্রোল অল্টার সি হলো দ্বিতীয় জন একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম লাস্ট হলো তৃতীয় জন এটাকে দিয়ে দিলাম কন্ট্রোল অল্টার সি এই যে সেভ করলাম ও আচ্ছা আমরা তো টিডির মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে এটা তো টিআর এর মধ্যে করছি ওকে কোনো সমস্যা নাই টিডি তে ইমপ্লিমেন্ট করতে পারছি তাহলে টিআর করা কি জিনিস তা কি তাহলে আমরা এই যে এই টেবিলটাকে এখন কোথায় ইমপ্লিমেন্ট করব এই টেবিলটাকে কপি করে এই যে এই টিডি আর কালার গুলো এখান থেকে নিয়ে নিই তাহলে এই ভদ্রলোকটা এখন কি হবে দুইজনই পাশাপাশি চলে আসবে যারা তখন নিচে ছিল এই যে দুইটা হয়ে গেছে 3 নাম্বারটা ভাগ করেন কাকে নেবেন এখন যেমন অস্ট্রিয়া সহজ তাই না সেম আউটপুটটা যদি আপনি এখন কপি পেস্ট করেন জাস্ট কোডগুলো কপি করে দিয়ে দিলেই রিজনটা কিন্তু ফুটে আসবে তাহলে আমি কি করলাম এটাকে আমি কপি করলাম কপি করে এই যে তৃতীয় টিডিকেও আমি দিয়ে দিলাম এই যে তৃতীয় জনকে দিয়ে কালার চেঞ্জ করে দিব খালি কালার প্রথম জন আর্মেনিয়া করছি তো অস্ট্রিয়া একজনকে দিলাম মাঝখানের জন তো কি পাবে সাদা পাবে তৃতীয় জন তাহলে সেম এটাকে আমি চেঞ্জ করে এখানে দিলাম যে সাদা সাদার জন্য একটা ট্যাগ আছে হেক্সাকোড হলো ট্রিপল এফ 3 নাম্বার চলে আসছে 3 জন চলে আসছে তার মানে সহজ সহজ গুলো আগে ধরবেন পরে কঠিন গুলো চেষ্টা করবেন আজারবাইজানের সহজ আমার মাঝখানে আইকন দরকার আছে আমি এটা কি করি কপি পেস্ট করে এটা এখানে ইমপ্লিমেন্ট করে দিই টেবিলটাকে কপি করলাম কপি করে এই যে 4 নাম্বারকে দিয়ে দিলাম কালার চেঞ্জ এই যে কালার কন্ট্রোল অল্টার সি কপি কাট পেস্ট মাঝখানের জনকে কন্ট্রোল সি কপি আবার এখানে পেস্ট আবার এখানে এই যে কন্ট্রোল অল্টার সি কপি এখানে পেস্ট 4 নাম্বার শেষ লাস্ট আরেকটা বসাইতে হবে তাই না দেখি সহজ দেখে আরেকটা পাইলে আমি এক লাইনই করে দিই বেলজিয়াম আচ্ছা বলিভিয়াটা করা যায় তাই না বলিভিয়াটা করে ফেলি কন্ট্রোল আচ্ছা আগে স্ট্রাকচারটাকে কপি পেস্ট করি সবাই চেষ্টা করবেন এই ডিজাইনটাকে আজকে আগামী ক্লাসের আগে HTML দিয়ে ট্রাই করার ঠিক আছে শুধুমাত্র HTML আমি যতটুকু দেখেছি CSS এর হেল্প না নিয়ে যতটুকু চেষ্টা করা যায় ততটুকু কি দিয়ে করার আমাদের HTML দিয়ে করার সেভ করলাম এই যে 5 জন বদল হয়ে গেছে কি এই দুজনের কালার কি সেম নাকি বলিভিয়া আজারবাইজানের এই ব্যাকগ্রাউন্ডটা সেম ওকে আছে আরেকটা বালজেরিয়াও করতে পারবেন মানে এই যে ইয়া শেপের রো কলম শেপের এরপর ধরবেন এই যে লম্বা শেপগুলো আশা করি যতগুলো ফ্ল্যাগ আছে করতে পারবেন
আমি এক লাইন করে দিলাম। এক লাইন করে দেওয়ার পর এটা আরো কাজ আছে, শুধুমাত্র যে ফ্ল্যাগ তৈরি করতে পারবেন এরকম কাটাকাটি না, আপনারা যে ওই যে এক্সেল শিট তৈরি করেন না, শিটের ডিজাইনও করতে পারবেন। এক্সেল শিট, ওয়ার্ড শিট, এই শিটের ডিজাইনগুলো যেমন নাম, যেমন ওই যে ইয়া করি না রেজিস্ট্রেশন নাম, পরবর্তীতে রেজাল্ট শিট ডিজাইন করা যায় এই ডিজাইনটা দিয়েই। আচ্ছা এই যে এই ডিজাইনটাকে আমি একটু ইয়া করে ফেলি, এটা কপি করলাম, এতটাকে ডিলিট করে এখানে আবার ওই জিনিসটাকে দিয়ে দিলাম। আচ্ছা কালার কোড সিলেক্ট করার অ্যাপটা হলো যে পিক্সি, PIXIE, পিক্সি ডাউনলোড লিখে সার্চ করবেন, পিক্সির ওয়েবসাইটে আছে, এই যে নেটিওয়্যারের, এখান থেকে চাইলে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে মোটামুটি আমি এক লাইন করতে পারছি। আপনারা কি করবেন, এরকম করে এই যে 5 থেকে 6 লাইনের ডিজাইনটা করে ফেলবেন। কিন্তু অবশ্যই আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে, কারণ এখানে দেখেন কোন টেবিল কার উপর ডিভাইড হচ্ছে, কার উপর গিয়ে ইমপ্লিমেন্ট হচ্ছে, এই জিনিসগুলো না ধরতে পারলে কিন্তু আপনি এত বড় ডিজাইন করতে পারবেন না। আগে ছোট ডিজাইন শুরু করেন, যে ধরেন যে ঠিক আছে আমি তো বড় চিন্তা ভাবনা করছি, আমি একবারে চিন্তা করছি এক লাইনে 6টা 5টা, আবার লাইন হবে 6টা 7টা। আপনি চিন্তা করবেন আগে এক লাইনে 2টা নিব, এক লাইনে 2টা নিয়ে ওই দুটাকে পাশাপাশি আনার চেষ্টা করব। দুটো হয়ে গেছে, এবার 2 লাইনে 2টা, 3 লাইনে 2টা, এরকম 2 2 করে 6 6 আনতে পারেন। এরপরে কি করবেন, কলাম বাড়াবেন, যে প্রথম লাইনে ঠিক আছে 6 6 করে আসছে, তাহলে 3 লাইনে আগে দুটো দুটো ছিল এখন 4টা 4টা করে আনবো। এরকম ছোট থেকে চিন্তা করবেন, তাহলে জিনিসটা সহজ হবে। এখন যদি বড়, আমার তো কোনো সমস্যা হচ্ছে না কারণ আমি অভ্যস্ত, বাট আপনারা কিন্তু অভ্যস্ত না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যখন চিন্তা ভাবনা করবেন ওইভাবে শুরুটা ওইভাবে ছোট দিয়ে করবেন, এরপর আস্তে আস্তে এটাকে বড় করবেন। যখন দেখতেছেন বড় করার সাথে সাথে প্রবলেম হচ্ছে, কেটে দিয়ে চিন্তা করবেন যে কিভাবে সলিউশনটা হয়েছে, আবার এটাকে ডিজাইন করবেন। আশা করি এই যে আমি যতটুকু দেখিয়েছি আগামী ক্লাসে ইনশাআল্লাহ সবাই সাবমিট করতে পারবে। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এই জিনিসটা যে আমরা শিখলাম, জিনিসটা তো অনেক মজার, বাট এই জিনিসটা কি বর্তমান লাইফে কি কোনো ইমপ্লিমেন্ট কেউ করে কিনা? তো এটার অ্যাকচুয়াল সঠিক আনসার হলো বর্তমান লাইফে কেউ এটা ইমপ্লিমেন্ট করে না, এটা এক প্রকার চলে যাওয়া, মানে বিলুপ্ত প্রায়। কিন্তু বিলুপ্ত প্রায় বলেও বিলুপ্ত করা যায় না। আপনারা বর্তমান সময়েও অনেকগুলো কাজ টেবিল দিয়ে করতে হয়, যেগুলো ইমেল সিগনেচার, ইমেল টেমপ্লেট, এই ডিজাইনগুলো আপনাদের খুব ইম্পর্টেন্ট। এগুলো আমি হয়তো আগামী ক্লাসে একটু হালকা পাতলা একটা আইডিয়া দিব। তো সেগুলোর কারণে আপনারা এগুলোর কি আছে, এখনো টেবিলের ভ্যালু অনেক বেশি। তো সেজন্য আমরা এই জিনিসগুলো শিখতে হবে। ওকে, আজকে এতটুকুই আছে। আর কোনো কোশ্চেন? হ্যাঁ বলেন, কোশ্চেন আছে কি কারো? এবার একটু বলেন। টেবিলের বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি জি স্যার, আমার পতাকার যে কালার গুলো নেওয়ার জন্য উনি বলছিলেন ওই কালারটা আর একটু দেখালে ভালো। আচ্ছা, কালার নেওয়ার জন্য আমি একটা সফটওয়্যার ইউজ করতেছি পিক্সি। এই যে পিক্সি ডাউনলোড লিখে সার্চ করলে ডাউনলোড হয়ে যাবে, মাত্র 11 কিবির একটা ফাইল। ঠিক আছে, ডাবল ক্লিক করলে যে অ্যাক্টিভেট হয়ে যায়। আপনি এখন যে কালার নিতে চাচ্ছেন, ধরেন আপনি এই যে ব্রাজিলের ইয়া কালারটা নিতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কালারটা, মাউসটা রাখবেন, কালার অলরেডি সিলেকশন হয়ে যাবে। এই যে এখানে যে একটা ইয়া দেখতেছেন না, এই যে এতটুকুর মধ্যে কিন্তু কালার চলে আসে, যে কি কালার কোন ইনফরমেশন আপনি চাচ্ছেন। এখন কালার সিলেক্ট করলেন, সিলেক্ট মাউসটা রাখলেন, রাখার পর কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি, এটা ক্লিক করার সাথে সাথে এই যে এই পিক্সি থেকে যে কালার কোড আছে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। যেমন এই যে এখন ওই চতুর্ভুজের কালারটা নিতে আছেন, তাহলে কন্ট্রোল অল্টার সি দেন, এইভাবে কাজ করতে পারবে। ওকে স্যার। ওকে, আর কোনো কোশ্চেন আছে স্যার কারো? স্যার আমার একটা অন্য ধরনের কোশ্চেন ছিল। অন্য ধরনের? হ্যাঁ স্যার করেন। স্যার মানে আমরা যে কোর্সটা করতেছি, কোর্সের মেয়াদ শেষ হলে কি আপনার সাপোর্ট পাবো কিনা স্যার? অবশ্যই জানার দরকার ছিল। 24/7 ইউআই ল্যাব থেকেই পাবেন, আমার থেকে না মূলত, কারণ আমি তো আজকে আছি কাল নাও থাকতে পারি। ইউআই ল্যাব থেকে 24/7 পাবেন, এটা আপনাদের সাথে তারা একটা কি কথার মধ্যে আছে, এবং এটা আপনাদের ইয়াতে আছে যে 24 সাপোর্ট পাবেন কোর্স শেষ আজীবন।
থ্যাংক ইউ স্যার। আর যতদিন আমি থাকবো ততদিন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সর্বোচ্চ সাপোর্ট আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আশা করি সাপোর্টের ক্ষেত্রে কমতি হবে না, বাট আপনাদেরকে ওইরকম প্র্যাকটিক্যাল করতে হবে। গ্রুপটা কিন্তু এখন ঢুকলে খালি খালি লাগে, মাত্র 2-3 জন পোস্ট করে। স্যার আমরা দিতে পারিনি। হ্যালো জি স্যার। স্যার আমরা যখন মার্কেট প্লেসে যাব তখন কি মানে সাপোর্ট পাবো? অবশ্যই মার্কেট প্লেসেই তো সবচেয়ে বেশি সাপোর্ট দরকার। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ক্লায়েন্ট ডিসকাশন, অ্যানালিটিক্স, কত কিছু আছে। স্যার এটা কি আমাদের এই কোর্সের ভিতরেই থাকবে? অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই থাকবে। আপনি একবার ইয়াটা মডিউলটা একবার দেখে নিয়ে, আমাদের কিছু ক্লাস আছে মার্কেট প্লেসের উপর তো ক্লাস করার পর যখন লাইভ এক্সপেরিয়েন্সে যাবেন তখন অনেক সাপোর্টের প্রয়োজন হবে এবং ওই সাপোর্টগুলো অবশ্যই পাবেন। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের এন্টারপ্রেনারশিপে কি আপনাদের কাছ থেকে সাহায্য পেতে পারি, যে এন্টারপ্রেনারশিপ করার একটা পদ্ধতি পাওয়া যায় কিনা? অবশ্যই উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে কার্যক্রম হইতে হবে, তাহলে ওইরকম ইয়া নিয়ে আপনি কাজ করতে পারবেন, টিম নিয়ে কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই উদ্যোক্তা হইতে হলে আপনার ওইরকম তো অ্যাকচুয়ালি ইয়া দরকার, তাই না? ইয়া দরকার, যে সোর্স দরকার। আর উদ্যোক্তা হইতে হলে যে মনে করেন যে আপনি একজন আজকে দুটো কাজ পেয়েছেন তাই বলে উদ্যোক্তা শুরু হয়ে গেছেন, বিষয়টা তেমন না। আপনাকে না স্যার, কিছু ফিক্সড এরিয়া সিলেক্ট করতে হবে। ফিক্সড এরিয়া বলতে ফিক্সড ইয়া জোন। যেমন আপনার এখন দুটো ক্লায়েন্ট আছে যারা পার ডে বাই ডে কাজ দিচ্ছে, যেটা একটা নির্দিষ্ট, কারণ আপনি অনির্দিষ্টতার উপরে কিন্তু কাউকে আপনি উদ্যোক্তা রাখতে পারেন না, তাই না? যেমন এন্টারপ্রেনিউর মানে কি, আপনি অন্য কাউকে জব দিচ্ছেন। এখন কত হলো, অন্য কাউকে জব দিলে আপনাকে ওইটুকু ভ্যালিডেশন মাথায় রাখতে হবে যে আমাকে এই ভদ্রলোক থেকে আমাকে এত টাকা আদায় করলে দেন আমি ওইখান থেকে একটা প্রফিট তাকে দেব, তাই না? এরকম তো এন্টারপ্রেনিউরশিপ, কারণ আপনি তো লসে কখন এন্টারপ্রেনিউরশিপ করবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই ইয়াটাকে সিচুয়েশনটাকে একবার ভ্যালিড ইয়াতে রাখতে হবে, ভ্যালিড ক্যালকুলেশন। ভ্যালিড ক্যালকুলেশনে রাখলে তখন আপনি এন্টারপ্রেনিউরশিপ খুব সহজে নিতে পারেন। এবং এরকম বহুল ঘটনা হয়ে যায়। লেভেল 1 মনে করেন যে ফাইবারে কিছু কাজ করে ফেলেছে, এরপরে কাজ আসছে কভার আপ দিতে পারতেছে না দেখে একটা কি করছে, এজেন্সি করে ফেলছে। কিন্তু কিছুদিন পর কোনো কারণবশত অ্যাকাউন্টটা কি হয়ে গেছে, মানে একটু ডাউন হয়ে গেছে, তখন দেখবেন যে কাজ নাই। তো দেখা যাচ্ছে এটা কিন্তু নির্দিষ্ট না, একদিন কাজ ছিল, আপনি হুলস্থুল কাজ দিচ্ছেন কিন্তু একদিন কাজ নাই, সেটা আর পাচ্ছে না। এন্টারপ্রেনিউরশিপের সবচেয়ে বেশি অ্যাভারেজ ইয়াটা হলো যে আপনাকে অলওয়েজ একটা অ্যাভারেজ আর্নিং রাখতে হবে। একদিন খুব বেশি কাজ করায় ফেলাইছেন, খুব আর্নিং হয়ে গেছে, আরেকদিন কাজ নাই, এটা প্রপার এন্টারপ্রেনিউরশিপের একটা ইয়া থাকে না। যারা এন্টারপ্রেনিউর থাকে তাদের ইয়াটা থাকতে ওইরকম যে কোনোদিন কাজ বেশি থাকবে, কোনোদিন কাজ কম থাকবে, আমাকে ওইরকম একটা সিস্টেমে রাখতে হবে যেন আমার সবগুলো কি থাকে, অ্যাভারেজ থাকে। এন্টারপ্রেনিউরশিপের অনেক আলোচনাই স্যার আছে, সমস্যা নেই, আস্তে আস্তে করব, মাত্র তো কোর্স শুরু, পথ চলা মাত্র শুরু। ওকে, রেকর্ড অফ করে দিচ্ছি।